আফিফা বসে আছে আজাদ সাহেবের সামনে। আজাদ সাহেবের চেহারা রক্তিম হয়ে আছে। যে কোনো সময় মেয়ের উপর ঝাঁপিয়ে পড়বেন এরকম একটা ভাব তার মধ্যে স্পষ্ট। ধ্রুব বড় চাচার পেছনেই দাঁড়িয়ে আছে। একটু দূরেই আদনান বসে রাগে ফুঁসছে। আফিফা বারবার চোখ মুছছে। আজাদ সাহেব ধমকে বললেন, তুই এখন কি চাস আমাকে সেটা বল। আমি তোকে দরকার হলে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দেব। মনে রাখিস, তবুও তোর বিয়ে হবে আমার পছন্দের ছেলের সাথে। আফিফা কোনো কথা বলতে পারল না। শালুক দূরে দাঁড়িয়ে ভয় কাঁপছে। সবার থমথমে মুখ দেখে শালুকের আরো ভয় করছে। আফিফা জবাব দিল না। আদনান চিৎকার করে বলল, ধরে কষে একটা থাপ্পড় দেন আব্বা, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বেয়াদ্দব হয়েছে। আফিফা চট করেই জবাব দিল, তোমার মতো বেয়াদব হইনি। বড়লোক মেয়ে বিয়ে করার জন্য তুমি যেভাবে নিজের ভালোবাসার মানুষকে অস্বীকার করেছ তেমন তো আর করিনি। আদনান চমকে উঠে আশার দিকে তাকালো। ডাইনিং টেবিলের চেয়ারে বসে আশা মিটিমিটি হাসছে। আশাকে কিছু বুঝতে পেরেছে? আদনান সতর্ক হলো, আফিফাকে বিগড়ানো যাবে না। সব ফাঁস করে দিলে সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে তার। আজাদ সাহেব আফিফার মুখ উপরের দিকে তুলে ধরে নরম স্বরে বললেন, দেখ মা, যদি এমন হতো যে জাহিরও তোকে পছন্দ করে তাহলে না হয় একটা ব্যাপার ছিল। আমরা ভাবতাম বিষয়টা নিয়ে। জাহির আমাকে বলে দিয়েছে ইতিমধ্যে সে প্রয়োজন হলে বাড়ি ছেড়ে চলে যাবে। তাহলে তুই বল, এই মুহূর্তে আর তোর কি করার আছে? আফিফা জবাব দিল না। সে নিজেও জানে তার কিছুই করার নেই। তবু একটা চান্স পেতে চেয়েছিল। জাহির ভাইকে জানাতে চেয়েছিল নিজের মনের কথা। জাহির ভাই রাজি থাকলে এক হিসেব, আর না থাকলে অন্য হিসেব। অশ্রু টলটলে চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আফিফা বলল, আমার কিছু বলার নেই ধ্রুব। আমি তবুও এখন নিজেকে বোঝাতে পারবো এই বলে যে আমি তো আমার মনের কথা জানিয়েছি জহির ভাইকে। সে আমাকে প্রত্যাখ্যান করেছে। আজ যদি এই কথাটা না বলতাম সারা জীবন আমার আফসোস থেকে যেত এই ভেবেছে কেন একবার সাহস করে সবাইকে জানালাম না। ধ্রুব কি বলবে বা করবে বুঝতে পারল না। নয়নার ভীষণ খারাপ লাগলো আফিফার জন্য। মায়ের রুমে গিয়ে দেখে জাহির বসে বসে নখ কাটছে। নয়নাকে দেখে হেসে বলল, নিধি কেমন কামড় দেওয়া শিখেছে দেখেছিস তুই? দেখ না আমার নাকের কি অবস্থা করেছে পাজিটা। নয়না ভাইয়ের সামনে বসেই বলল, আফিফা ভীষণ কাঁদছে। জাহির হেসে বলল, সে তো আমি নিজেও দেখেছি আমার বোনকে কাঁদতে। তাতে কি, আমার বোনের কান্না দেখে কি ওদের মন গলেছিল? আদনান যে এরকম একটা বিট্রে করলো, কেউ কি একবার একটা কথা বলেছে ওকে? তাহলে আফিফা কাঁদলে আমার কি? এমন তো না যে আমি ওকে মাঝপথে ছেড়ে দিচ্ছি বা ওকে ঠকাচ্ছি। আমি এসবে জড়িত ছিলামই না কখনো। তাহলে আমার মাথা ব্যথা কিসের? নয়না ভাইয়ের হাত চেপে ধরেই বলল, তুই এত কঠোর কেন ভাই? জহির হেসে ফেলল বোনের কথা শুনে। তারপর বলল, আমার মনে যে কি পরিমাণ মায়া তুই ভাবতেও পারবি না। একদিন বুঝবি সেটা। মেহমান এলো দুপুরের দিকে। দুটো সিএনজি করে মোট 10 জন। বাইকে করে এসেছে 4 জন। শালুক একেবারে জবরদস্ত একটা সাজ দিয়েছে, যেন আজকে বিয়ে হচ্ছে কারো। ধ্রুব একটা সাদা শার্ট আর লুঙ্গি পরেই নিচের দিকে যেতে নিতেই শালুকের সাথে দেখা হয়ে গেল তার। মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল। যেন শালুক নয়, একটা ক্লাউন দাঁড়িয়ে আছে তার সামনে। তবুও রক্ষা, মাথায় হিজাব থাকায় একটু ভদ্র ভদ্র লাগছে তাকে। কোনো কথা না বলেই ধ্রুব চলে গেল। পলকও এসেছে সবার সাথে। ধ্রুব গিয়ে বন্ধুর সাথে হ্যান্ডশেক করলো। সবাইকে সোফায় বসতে বলে নিজে গিয়ে ট্রেতে করে সবার জন্য শরবত নিয়ে এলো।
আদনান আশার হাত ধরে নিচে নেমে এলো। শালুকের ভীষণ রাগ হলো এত আদিক্ষিতা দেখে। মেহমানদের সাথে শাপলার বয়সে দুটো মেয়েও এসেছে। ওরা পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছিল। মধ্যবয়সী তিনজন মহিলা উঠে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ দেখল। তারপর ফিসফিস করে কানাকানি করে নিজেদের মতো উপরের দিকে গেল। শালুকের কেমন যেন লজ্জা লজ্জা লাগছে হঠাৎ করেই। মহিলা তিনজনকে উপরের দিকে আসতে দেখে শালুক সরে গেল। তারপর বের হলো মেয়ে দুটোকে দেখে ওদের সাথে ভাব করতে। শালুকের এরকম সাজ দেখে মেয়ে দুটো হেসেই ফেলল। একজন অন্যজনকে ফিসফিস করে কিছু বলল। শুনতে না পেলেও শালুক বুঝতে পারল ওকে নিয়েই কিছু বলছে ওরা। হঠাৎ করেই শালুকের মন খারাপ হয়ে গেল। ওরা কি শালুকের সাজ নিয়ে কথা বলছে? রুমে ঢুকে শালুক দরজা বন্ধ করে দিল। তারপর আয়নার সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে দেখল। কিছু বুঝতে না পেরে সব মেকআপ তুলে ফেলল রাগ করে। তারপর গায়ের টকটকে লাল জামাটা চেঞ্জ করে একটা হলুদ রঙের সুতির 3 পিস পরে নিয়ে সাদা হিজাব পরে নিল। আফিফাকে সাথে নিয়ে আফিফার দাদি মেহমানদের সামনে গেল। শাপলা, শালুক, ধ্রুবর বোন দিবা আসতে নিতেই ধ্রুব ধমক দিয়ে তিনজনকে উপরে পাঠিয়ে দিল। সব নাস্তা টেবিলে এনে ধ্রুব উপরে গেল। তারপর তিনজনকে ধমক দিয়ে বলল, বিয়ে হবে আফিফার? তোদের লজ্জা করে না? ধেই ধেই করে যে সেজেগুজে ওদিকে যাচ্ছিস, দেখে মনে হয় যেন তোদের দেখতে আসছে পাত্রপক্ষ। শালুক মুখ বাঁকিয়ে বলল, আমি কি সেজেছি নাকি? ধ্রুব ভালো করে তাকিয়ে বলল, একবার তো একেবারে জঙ্গলিদের মতো সেজেছিলিস। হঠাৎ করে সুবুদ্ধি হয়েছে দেখে না হয় সব তুলে ফেলেছিস। এটা কি হিজাব পরেছিস তুই? হিজাবে এত দাগ কেন কলমের? এই, তোর কি খাতা নেই? হিজাবে এত আঁকিবুকি করে রেখেছিস কেন? শালুক মাথা নিচু করেই বলল, আমি তো হিজাব পরি না, অন্য হিজাব বেশি নেই, এটা আমার স্কুল ড্রেসের সাথের হিজাব। ধ্রুব বিড়বিড় করে বলল, খবরদার, পায়ের গোড়ালি নিচ দিয়ে ভেঙে দিব যদি তিনজনকে দেখি ওখানে গিয়ে মানুষের সামনে গিয়ে ঢং করতে। ধ্রুব যেতেই শাপলার কলেজা মোচড় দিয়ে উঠল। আহা, এত যত্ন করা মানুষটা কিনা তার হবে না? সে নাকি অন্য কাউকে ভালোবাসে? শাপলা বিছানার উপর ধপ করে বসে পড়ল। তার কিছুই ভালো লাগছে না। আফিফা আবার এসব দেখার পর শাপলাও তবা করেছে 100 বার। জীবনেও কাউকে বলবে না যে সে ধ্রুব ভাইকে পছন্দ করে। কিছুক্ষণ পর মেহমানরা খাবার খেলো। আদনান, আশাও বসলো তাদের সাথে খেতে। আজাদ সাহেব 2 ভাইকে নিয়ে বাবাকে নিয়ে বসেছে। খেতে খেতে বিভিন্ন ধরনের কথা বলছে সবাই। ধ্রুব রান্নাঘর আর ডাইনিং টেবিলে দৌড়াদৌড়ি করছে খাবারের প্লেট বাটি হাতে নিয়ে। সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, এটা ওটা এগিয়ে দিচ্ছে। আদিবা বেগম নিজের ছেলের উপর ভীষণ রাগ হলেন। খাবার পর পাত্রপক্ষ জানালো তাদের মেয়ে পছন্দ হয়েছে। মেয়ে পক্ষ গিয়ে তাদের বাড়িঘর দেখে আসুক আগামীকাল। মেয়ে পক্ষের যদি সব পছন্দ হয় তারপর তারা এসে বিয়ের কথা পাকা করে যাবে। আদিবা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মেহমান যেতেই আদিবা বেগম আদনানের উপর ঝাঁপিয়ে পড়লেন যেন। ছেলেকে ধমকে বললেন, বিয়াক্কেলের মতো খেতে বসে গেলি তুই? একবার এটা মাথায় ছিল না মেহমানদের খাবার এগিয়ে জুগিয়ে দিতে হবে? ধ্রুব ছেলেটা একা একা সব করলো, আর তুই নাচতে নাচতে খেতে বসবি? আক্কেল কি তোর হবে না কোনোদিন? আদনান কিছুটা লজ্জাই পেল, কিন্তু কিছু বলল না। কিছু বললে মা এখন অনেক কথা শুনিয়ে দিবে। আশার সামনে প্রেস্টিজ রক্ষা করা এখন দরকার। আশা বলল, তোমাদের এই ব্যাপারটা খুব সুন্দর, আমি খুব এনজয় করেছি। আদনান, আমাদের বিয়ের সময় কি এরকম দেখা দেখি হবে? আমাকেও কি আফিফার মতো করে সেজে আসতে হবে? ধ্রুব হেসে বলল, না আশা, তোমার এসব লাগবে না। তোমার আর ভাইয়ার বিয়ের কথা তো সবাই জানেই। শুধু একটা ডেট ফিক্সড করা হবে, তারপর কবুল বলে তুমি চলে আসবে আমাদের বাড়িতে।
আশা ধ্রুবর দিকে তাকালো। শ্যামলা বর্ণের লম্বা গড়নের এক মাথা ঝাঁকড়া চুলের এই ছেলেটাকে ভীষণ সুন্দর লাগছে লুঙ্গিতে। আদনানকে আশা লুঙ্গি পরতে দেখেনি কখনো। আদনান মনে প্রাণে পশ্চিমা সংস্কৃতি ধারণ করে পশ্চিমাদের মতোই হতে চায়। ওর মধ্যে কোনো স্বকীয়তা নেই। আশা আদনানকে বলল, তুমি একবার লুঙ্গি পরিও তো, কেমন লাগে তোমাকে দেখবো। আদনান হেসেই বলল, পাগল হয়েছ তুমি আশা? আমি আর লুঙ্গি? ইম্পসিবল। কিছুদিন পর আমেরিকান মেয়ে বিয়ে করে আমেরিকান হয়ে যাব, আমি নাকি এখন লুঙ্গি পরব। আশা কিছুক্ষণ ধ্রুবর দিকেই চেয়ে থাকলো। ধ্রুব নিজের মতো করে কথা বলছে দাদা দাদির সাথে। তারপর বের হয়ে বাজারের দিকে গেল। শালুক সন্ধ্যাবেলায় বই নিয়ে বসল। ইংরেজি একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে গিয়ে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে গেল। আধা ঘন্টার চেষ্টার মধ্যে শালুক 2 পেজ ভর্তি করে ফেলল হাবিজাবি আঁকিবুকি করে। তারপর শালুক অনুধাবন করতে পারল সে যে আসলে 1 লাইনও মুখস্থ করতে পারেনি। বিরক্ত হয়ে শালুক উঠে গেল বই রেখে। আধা ঘন্টা পরেও যদি 1 লাইন মুখস্থ করা না যায়, তবে সেই দায়ভার কি শালুকের? কিছুতেই না। বরং যারা এই প্যারাগ্রাফ লিখেছে তারা স্টুডেন্টদের উপযোগী করে লিখতে পারেনি বলেই নিজেকে বুঝ দিয়ে শালুক আনন্দ চিত্তে শাপলার রুমে গেল। শাপলার রুমে গিয়ে দেখল আফিফা, শাপলা, আশা, দিবা বসে আছে। আশাকে দেখে শালুক কিছুটা বিরক্ত হলো, কিন্তু তা প্রকাশ করল না। আফিফার কান্না দেখে শালুকের মন খারাপ হয়ে গেল। সবাই মিলে আফিফাকে সান্ত্বনা দিচ্ছে। ধ্রুব এলো 8টার দিকে। ততক্ষণ আফিফার কান্না থেমেছে। হাতে করে নিয়ে এলো 4টি শপিং ব্যাগ। শালুকের রুমে গিয়ে দেখে রুম খালি। তারপর শাপলার রুমে উকি দিল। শাপলা, শালুক, আফিফা, দিবা, আশা সবাই বসে আছে গোল হয়ে। গলা খাকারি দিয়ে ধ্রুব ভেতরে এলো। তারপর ব্যাগগুলো সবার মাঝখানে রেখে আবারও চলে গেল। দিবা হুমড়ি খেয়ে পড়ল ব্যাগের উপর। ভেতরে 2টো করে শপিং ব্যাগ। ব্যাগের উপর সবার নাম লেখা আছে। শাপলা খুলে দেখল 6খানা হিজাব। সব বিরক্ত হলো আশার জন্য হিজাব এনেছে দেখে। শাপলা, শালুক, আশা, আফিফা, দিবা, নয়না সবার জন্য হিজাব এনেছে ধ্রুব। শালুক নিজের হিজাব রুমে রাখতে এসে টেবিলের উপর একটা নীল কাগজ দেখতে পেল। উৎসাহী হয়ে সেটা খুলতেই দেখল ভিতরে লেখা, ধ্রুবর ঘরের দেওয়ালে আশার টি শার্টে কে এসব লিখেছে তা আর কেউ না জানলেও আমি কিন্তু জানি। ধরা পড়ে গেলে শালুক। শালুকের বুক কেঁপে উঠল এটা পড়ে। কে লিখেছে এটা? না, এই হাতের লেখা তো তার অচেনা। বোকা শালুক বুঝল না তার মতো অন্য কেউ বাম হাতেও লিখতে পারে। তড়িঘড়ি করে কাগজটা ছিঁড়ে ফেলল। ধ্রুব শালুকের রুমে এসে বলল, তোর টিচার ঠিক করে এসেছি, আগামীকাল বিকেল থেকে তোকে পড়াতে আসবে। শালুক মুষ্টিবদ্ধ করে হাত পিছনে নিয়ে বলল, ঠিক আছে। ধ্রুব চেয়ার টেনে বসল। জানিস আজকে কি হয়েছে? আমার কেশবতীর কথা বলেছি না তোকে, ওর জন্য হিজাব কিনতে গিয়েছিলাম মূলত। তারপর মনে হলো বাসায় ওরা আছে, তাই সবার জন্য কিনলাম। শালুক মাথা নেড়ে বলল, বুঝেছি। ধ্রুব কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি হয়েছে তোর? এরকম স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিস কেন? হাতে কি পিছনে? শালুক চমকে উঠে সব জানালা দিয়ে ফেলে দিল। টেবিলের উপর ছোট একটা কাগজের টুকরো পড়ে গেল তড়িঘড়িতে। ধ্রুব খুলে দেখল লেখা আছে তাতে, গেলে শালুক? শালুকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি এটা? লাভ লেটার? শালুক ঘামতে লাগলো। কি জবাব দেবে শালুক? ধ্রুব ভাই যদি জানতে পারে তবে কি শালুককে আস্ত রাখবে? মনে মনে ইয়া নবসে জপতে লাগলো শালুক। ধ্রুব মনে মনে বলল, একটা বোকা ফুলের জন্য কখনো উতলা হব তা কে ভেবেছে কবে? নিস্তব্ধ রাত।
আফিফা ফুপিয়ে কেঁদেই চলেছে। আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে একটু পরপর। আফিফার কলিজা ছিঁড়ে যাবার মতো ব্যথা হচ্ছে। একে তো সে জহিরকে ভীষণ ভালোবাসে, তার উপর আজকে দেখতে আসা পাত্রকে আফিফার একটুকুও পছন্দ হয়নি। কেমন যেন লাগছে লোকটাকে, শিয়ালের মতো ধূর্ত যেন। এত দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কি নতুন একটা জীবন শুরু করা যায়? আফিফা তো এরকম চায়নি। জহির ভাইয়ের মতো শান্তশিষ্ট নরম মনের একজন মানুষকে চেয়েছে সে। যেই জহির ভাই ছোটবেলায় খেলার সময় মারামারি হলে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকতো। সবাই যখন খেলতো জহির ভাই তখনও চুপ করেই দাঁড়িয়ে থাকতো এক কোণে। ধ্রুব ভাই সব সময় তাকে টেনে খেলতে নিয়ে যেত। সেই মুহূর্তে জহির ভাই লাজুক ভঙ্গিতে হাসত। খাবার টেবিলে সবার হাজার আবদারের ভিড়ে জহির ভাই থাকতো নীরব। যাই দেওয়া হতো বিনা বাক্য ব্যয় খেয়ে উঠে পড়ত। আফিফার মনে পড়ে আজ অব্দি কোনো দিন জহির ভাই মুখ ফুটে কিছু খেতে চায়নি। হয়তো লজ্জা পেত ভীষণ। মামাদের বাসায় থাকছে, এই চক্ষু লজ্জায় জহির ভাই কখনো কারোর দিকে তাকিয়ে কথা অবধি বলেনি। আদনান ভাই সব সময় ধ্রুব ভাই জহির ভাইয়ের সাথে লেগে যেত ঝগড়া। সব সময় আফিফা দেখেছে ধ্রুব ভাইকে ঢাল হয়ে দাঁড়াতে জহির ভাইয়ের পাশে। মুখচোরা জহির ভাই কেমন বিনীত ভঙ্গিতে চুপ হয়ে থাকতো। আফিফার কিশোরী মন তো জহির ভাইয়ের এই লাজুকলতা, নীরবতা, মুচকি হাসি এসব দেখেই দ্রবীভূত হয়ে গেছে সেই কবে। ভালোবাসাকে অত হিসেব নিকেশ করে হয় নাকি? আফিফার রুমের দরজায় টোকা পড়ল। চোখ মুছে দরজা খুলতেই দেখে তার মা আদিবা বেগম দাঁড়িয়ে আছে। আফিফা জিজ্ঞাসা করার আগেই তিনি বললেন, আজকে তোর সাথে ঘুমোবো। বিয়ে হয়ে গেল তো মা মেয়ে একসাথে শুয়ে গল্প করার সুযোগ পাবো না, তাই চলে এলাম তোর রুমে। আফিফা হেসে উঠল। আফিফা জানে মায়ের ভয় আফিফা ভুলভাল কোনো কাণ্ড ঘটিয়ে বসে কিনা তা নিয়ে। এজন্য পাহারা দিতে এসেছেন তিনি আফিফাকে। আদিবা বেগম মেয়ের হাত ধরতেই আফিফা কেঁদে উঠল। মেয়ের এই বুক ভাঙা কান্না দেখে আদিবা বেগমেরও বুক কেঁপে উঠল। ভুল করছেন না তো তিনি? মেয়েকে একটা সুখী জীবন দিতেই তো এই সম্বন্ধে রাজি হয়েছেন। ছেলের অনেক টাকা পয়সা আছে, সব তো ঠিকই আছে, তবে মেয়ের এই কান্না কিসের? কি করবেন কিছু বুঝতে পারছেন না। একবার কি জহিরকে বলে দেখবেন? জহির ছেলেটা তো খারাপ নয়, সব দিক দিয়েই ভালো। নিজেদের হাতের উপর বড় হওয়া ছেলে। পর মুহূর্তে মনে পড়ল নিজের কৃতকর্মের কথা। লিলি কি আফিফাকে ছেলের বউ করতে রাজি হবে? তিনি তো রাজি হননি। আদনান বিদেশ যেতেই তিনিও তো মত বদলে ফেলেছিলেন। আদিবা বেগমের মাথা কাজ করছে না। মেয়েকে নিয়েই শুয়ে পড়লেন তিনি। ঘুমাতে ঘুমাতে টের পেলেন মেয়ে অন্যদিকে ফিরে কান্না করছে। বোবা কান্নার ফলে কেঁপে উঠছে তার সারা শরীর। জহির বসে আছে তার রুমের বারান্দায়। নিচতলায় মায়ের রুমের পরের রুমটাই জহিরের। বাহিরে শুক্লপক্ষের চাঁদ উঠেছে, রূপালী আলোয় ভেসে যাচ্ছে চারিদিক। জহিরের মন ভীষণ খারাপ লাগছে। এরকম চাঁদনি রাত হলেই জহিরের মন খারাপ হয়ে থাকে। জহিরের বাবা নাজিমুদ্দিন এরকম এক চাঁদনি রাতেই ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেছেন পরকালে। স্পষ্ট মনে আছে সব জহিরের। জহিরের তখন 12 বছর বয়স, নয়নার 10 আর জাবির 7 বছরের। জহির সেদিনও জানালার পাশে বসে পড়েছিল। বিজ্ঞান বই নিয়ে পড়তে বসেছে জহির। সেই সময় শুনতে পেল বাবা নয়নাকে ব্যাকুল হয়ে ডাকছে। জহিরও ছুটে গেল। 3 দিন ধরেই তার জ্বর ছিল। নয়নার 2 হাত বুকে চেপে ধরে রেখেছিলেন বাবা। জহির আর জাবির যেতেই জহিরকে বললেন, ভাই ভাই বোনেরে দেখা রাখো বাবা, আমার যদি কিছু হয়ে যায় মনে রাখো। তুমি সবার মাথায় ছাতা হইয়া থাকুন লাগবো। তুমি রইতা পুরবা, বৃষ্টিতে ভিজবা,
তবে মা আর ভাই বোনরে যেন রোদ বৃষ্টি সইতে না পারে, তাকে যেন কষ্ট না হয়। আমার নয়ন আমার মাথার উপরে তোমার বট গাছের সাহান লাগবো। মরণ পর্যন্ত মনে রাখো, আমার জীবনের আপন, আমার আদরের দোলালি, আমার কলিজার টুকরা তোমার বই না ছিল। তারে খুশি রাখতে পারলে মরণের পরেও আমার কোনো কষ্ট থাকবো না। নিজের অজান্তেই জহিরের দুই চোখ ভিজে গেল। কই, সে তো পারল না বাবার কথা রাখতে। নিজের বোনের আহাজারি জহির নিজ কানে শুনেছে। পাগলের মতো হয়ে যেতে দেখেছে বোনকে, তবুও বড় মামির মনের পাথর গলেনি। অথচ সবাই জানতো আদনান আর নয়নার ভালোবাসার কথা, এবং ওদের বিয়ে হবে এটাও বড়রা সবাই ভেবে রেখেছিল। আদিবা বেগম নিজেও তো এসব নিয়ে কত হাসি তামাশা করতেন নয়নার সাথে। সব ভুলে গেলেন তিনি আদনান বিদেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথেই। আজও জহিরের ভীষণ ব্যর্থ মনে হয় নিজেকে এই কথা মনে পড়লেই। রুমের খোলা দরজা দিয়ে কারো প্রবেশ হয়েছে টের পেতেই জহির বারান্দা থেকে রুমে এলো। আফিফা দাঁড়িয়ে আছে রুমের মাঝখানে। আফিফাকে দেখে জহির কিছুটা অবাক হলো। সেসব বুঝতে না দিয়ে হেসে বলল, কিরে, এত রাতে তুই? কিছু লাগবে? কোনো সমস্যা হয়েছে কারো? আফিফা ছুটে এসে জহিরকে জড়িয়ে ধরল। জহিরের বুকে মাথা গুজে কেঁদে উঠল। এক ঝটকায় জহির নিজেকে ছাড়িয়ে নিয়ে আফিফার থেকে দূরে সরে দাঁড়ালো। তারপর বলল, মাঝরাতে আমার রুমে এসে এসব কি করছিস তুই? পাগল হয়েছিস? বের হ আমার রুম থেকে। আফিফা ফ্লোরে বসে পড়ে বলল, কেন জহির ভাই, কেন তাড়িয়ে দিচ্ছ আমাকে? আমার কি দোষ বলো? একবার আমাকে ভালোবাসলে কি ক্ষতি হবে তোমার? আমি বেকারের মতো তোমার কাছে ভালোবাসা চাই জহির ভাই। জহির কঠোর স্বরে বলল, দেখ আফিফা, আমার এই ব্যাপারে কখনো কোনো আগ্রহ ছিল না। তোকে আমি কখনো সেভাবে দেখিনি। তাছাড়া আমারও তো মন আছে, আমার মনও তো তোকে চাইতে হবে। আমার মন এরকম কিছুই চায় না। তুই আমার মামাতো বোন আছিস, সেটাই থাকবি। আমার ব্যাপারটা একবার বোঝার চেষ্টা কর। আমার মনের বিরুদ্ধে তো আমি তোকে ভালোবাসতে পারি না। আফিফা এগিয়ে যেতে নিল জহিরের দিকে। জহির আরো 2 পা পিছিয়ে গিয়ে বলল, খবরদার আফিফা, কাছে আসবি না। এসব নিয়ে যদি এত বাড়াবাড়ি করিস তোরা, তবে ভালো হবে না। তোর প্রতি আমার এক ফোঁটা ইন্টারেস্টও নেই। আমি আমার এক ফ্রেন্ডকে ভালোবাসি। আশা করি এরপর তোর আর বলার কিছু থাকবে না। যা আমার রুম থেকে, কেউ দেখলে ব্যাপারটা খারাপ দেখাবে। আফিফা কেঁদে বলল, যাব না, আমি এখানেই থাকবো। এই ফ্লোরে মাথা ঠুকে মরে যাব। রুমের বাইরে দাঁড়িয়ে আদিবা বেগম সব শুনলেন। মেয়েকে বিছানা ছাড়তে দেখে তিনি পিছু নিয়েছেন। মেয়েকে বাধা দেননি তিনি। রুমে এসে আফিফার হাত ধরে ফ্লোর থেকে তুললেন। বিনা বাক্য ব্যয় আফিফা মায়ের সাথে চলে গেল। ব্যাগ গুছিয়ে নিল জহির সেই মুহূর্তেই। বাড়িতে থাকলে আফিফা কখন কোন পাগলামি করে বসে কে জানে। এর চেয়ে ভালো চলে যাবে হোস্টেলে। ফজরের নামাজের পরেই জহির মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল। যাবার আগে নয়না একবার বলল, একবার ভেবে দেখ আফিফাকে নিয়ে ভাই। জহির হেসে বলল, মনের থেকে তো একটা ফিলিংস থাকতে হবে নয়না। সেটা আমার নেই আফিফার জন্য। বড় মামের উপর রাগ হচ্ছে পরের ব্যাপার, জোর করে কি কিছু হয়? সকালবেলা শালক মুখ অন্ধকার করে ব্যাগ গুছিয়ে নিল স্কুল যাওয়ার জন্য। কিছুক্ষণ মা বাবার সাথে ঘ্যান ঘ্যান করেছে আফিফার শ্বশুরবাড়ি দেখতে যাবার জন্য সবার সাথে। বাবা যেই একটু নরম হলো সম্মতি দিতে যাবেন, সেই মুহূর্তে জমের মতো হাজির হলো ধ্রুব ভাই। কড়া গলায় শালুককে জিজ্ঞাসা করল, লাস্ট কবে স্কুলে গিয়েছিস? শালুক জবাব দিতে পারল না। স্কুল টানা কয়েকদিন ধরেই যাওয়া হয় না। ফায়েজ আহমেদ সেই কথা শুনতেই বললেন,
না না, তোর সামনে এক্সাম, এখন স্কুলে যেতে হবে। তোর এখানে যাওয়া চলবে না, বিয়ে হলে যাওয়ার অনেক সুযোগ হবে। এখন তুই স্কুলে যা। সেই থেকেই শালুকের মন খারাপ। শালুক স্কুলে যাওয়ার সময় দেখলো আশা একটা হিজাব পরে নিচে এসেছে। ধবধবে ফর্সা আশার গায়ের রং। বাবা আমেরিকান হওয়ায় আশা বাবার গায়ের রঙই পেয়েছে। তেমনি লাল চুল, দেখলেই বোঝা যায় তাকে খাঁটি বিদেশিনী। আশাকে দেখে মুখ বাঁকিয়ে শালুক চলে গেল। একটা জাম কালারের হিজাবে আশাকে ভীষণ সুন্দর লাগছে। আদনান আশাকে দেখে অবাকই হলো। আশার এই লুকটা আদনানের অজানা। আশা হাসতে হাসতে বলল, জানো, ধ্রুব কাল রাতে আমাদের সবার জন্য গিফট এনেছে। আমার তো খুব ভালোই লেগেছে। ফার্স্ট টাইম আমি এই হিজাব ট্রাই করেছি। শাপলা আমাকে পরিয়ে দিয়েছে। সুন্দর লাগছে না? আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তারপর বলল, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে আশা। আশা মুচকি হেসে বলল, তুমি তো কখনো আমাকে কিছুই গিফট দাও না। আমেরিকা থাকতেও দাওনি, দেশেও দাওনি। অথচ ধ্রুব কি সুন্দর সবার সাথে আমার জন্য মনে করে গিফট এনেছে। থ্যাংক ইউ ধ্রুব। ধ্রুব বসে বসে পাউরুটিতে জেলি মাখিয়ে খাচ্ছিল। আশার দিকে তাকিয়ে মুচকি হেসে ওয়েলকাম বলে আবারও খাওয়ায় মনোযোগ দিল। আদনানের মুড অফ হয়ে গেল হঠাৎ করেই। আশা কি ধ্রুবর প্রতি ইমপ্রেস হচ্ছে? ধ্রুব কি আশাকে ইমপ্রেস করার একটা সূক্ষ্ম চাল চালছে নাকি? সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে না তো ধ্রুবর জন্য? তিক্ততায় ভরে গেল আদনানের মন। আশার সামনে বারবার নিজের ইমেজ খারাপ হয়ে যাচ্ছে। কিছু একটা করতেই হবে আদনানকে। ভেবে নিয়ে আদনান ঠিক করলো আশাকে একা পেতে হবে। একা টাইম স্পেন্ড করে আশার মন অন্যদিকে ডাইভার্ট করতে হবে। একটা কাপে চা ঢালতে ঢালতে আদনান বলল, দারুণ একটা মুভি দেখবো আশা, তাড়াতাড়ি খেয়ে নাও। দুজনে মিলে পুরো মুভিটা এনজয় করব। আশা বলল, না, চলো ঘুরে আসি বাইরে থেকে। আদনান বিরক্তই হলো। বাইরে গেলে কি আশাকে একান্তভাবে পাওয়া যাবে? গাধি মেয়ে ওর প্ল্যান বানচাল করতে চাইছে। আদনান মুখে হাসি ফুটিয়ে বলল, আজকে না আশা, আমার হাঁটুতে একটু ব্যথা করছে, হাঁটতে পারবো না আমি। ধ্রুব বের হয়ে যেতেই আশা জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ ধ্রুব? ধ্রুব জবাব দিল, বাইরে যাচ্ছি, একটু ঘুরে আসি। আশা চা শেষ না করে দাঁড়িয়ে আদনানকে বলল, আর তুমি তাহলে রেস্ট নাও, মুভি এনজয় করো। তুমি তো হাঁটতে পারবে না, আমি ধ্রুবর সাথে ঘুরে আসি। ধ্রুব বের হয়েছে শালুকের স্কুলে যাবার উদ্দেশ্যে। স্কুলের টিচারদের সাথে দেখা করবে আর সেই সাথে শালুককে একটু কড়াকড়ি দেওয়ার জন্য বলে আসবে। আশাকে ধ্রুব বলল, আমার তো একটু কাজ আছে আশা, আমাদের স্কুলে যেতে হবে। অনেকদিন হলো স্যারদের সাথে দেখা করি না। আশা আগ্রহী হয়েই বলল, আমার কোনো সমস্যা নেই, আমি ইন্টারেস্টেড তোমাদের স্কুল দেখতে। আদনানের কাছে তোমাদের স্কুলের অনেক গল্প শুনেছি, তোমরা সবাই নাকি অনেক ব্রিলিয়ান্ট ছিলে। আদনান কিছু বলার আগেই আশা বের হয়ে গেল ধ্রুবর সাথে। চাইলেও আদনান যেতে পারল না, গেলে তার মিথ্যা ধরা পড়ে যাবে যে। একটা খয়েরি রঙের টি শার্ট আর ট্রাউজার পরে ধ্রুব হাঁটতে লাগলো। আশা কিছুটা পিছন থেকে ধ্রুবকে লক্ষ্য করছে। ধ্রুবর চলাফেরা, কথাবার্তা সব কিছুতে কেমন একটা পুরুষালী ভাব আছে। সেই তুলনায় আদনানকে আশা ন্যাকাই মনে হয়। পুরুষ মানুষ হবে সিংহের ন্যায়। সারাক্ষণ কেন সে বিড়ালের মতো চলবে? আদনানকে ব্যাপারটা বলেও আশা বোঝাতে পারে না। আশা থমকে দাঁড়ালো হঠাৎ করে। সে কি ধ্রুবর উপর দুর্বল হয়ে যাচ্ছে? এরকম তো কত ছেলেকেই আশা দেখেছে। আশার তো এরকম কতগুলো বয়ফ্রেন্ড আছে আমেরিকায়। ওই তাদের কারো প্রতি তো আশা এভাবে ইমপ্রেস হয়নি। তবে ধ্রুবকে নিয়ে আশা ভাবছে কেন? ধ্রুবর সব কিছু আশার কাছে এত ভালো লাগছে কেন? শেষ ক্লাসে স্যার এসে শালুককে বলল, ধ্রুব এসেছে আজ স্কুলে। ছেলেটা ভীষণ ট্যালেন্টেড। তোমার ফ্যামিলির সবাই তো আমাদের হাতেই মানুষ, সবাই তো মেধাবী শালুক।
তুমি এমন কেন পড়ালেখায়? ধ্রুব, হেড স্যার সহ আমরা যতজন তোমার ক্লাস নেই সবাইকে বিশেষভাবে বলে গেছে তোমাকে যাতে একটু কড়াকড়ি দেওয়া হয় পড়াশোনার জন্য। চালক দাঁত কিড়মিড়িয়ে মনে মনে বলল, তোর মাথায় 100টা কাক হাগুক মতো করুক তার ছেঁড়া ধ্রুব। আজকে যদি তোকে একটা কঠিন শাস্তি না দিছি তবে দেখিস। বিকেলে শালুকের টিচার এলো শালুককে পড়াতে। শালুকের মনে হলো কেউ যেন ওর কলিজাটাকে কেটে কেটে ফালাফালা করে দিচ্ছে। শালুকের রুমে গিয়ে ধ্রুব পলককে বসতে বলল। তারপর শালুক ভোতা মুখ করে নিজের চেয়ার টেনে পড়তে বসলো। পলক কুশলাদি জিজ্ঞাসা করে বলল, তোমার সিলেবাসটা দাও আমাকে। সিলেবাসের কতটুকু শেষ করেছো তুমি, আগে সেটা দেখাও। শালুক সিলেবাস বের করে দিল। ঝকঝকে তকতকে সিলেবাস দেখে পলক শালুকের দিকে তাকালো। তারপর বলল, সিলেবাস তো একেবারে নতুন দেখছি, মনে হচ্ছে আজকেই ছাপা হয়েছে। তুমি কি এর আগে কখনো সিলেবাস ছুঁয়েও দেখোনি? শালুক বিরক্ত হয়েই বলল, এসব ছোঁয়াছুঁয়ির মধ্যে শালুক নেই, বুঝলেন স্যার। সিলেবাস ধরে কি করব আমি? আমি আজীবন এদিকে সেদিকে তাকিয়ে এক্সাম দিয়ে পাশ করে এসেছি। এসব মেহনত করা আমার পক্ষে সম্ভব না। পলক হতভম্ব হলো শালুকের এরকম জবাব শুনে। শালুক ষড়যন্ত্রের ভঙ্গিতে এগিয়ে গিয়ে বলল, আপনার সাথে একটা ডিল করি স্যার। যেই 1 ঘন্টা আপনি আমাকে পড়ানোর কথা, সেই 1 ঘন্টা আপনি এসে আপনার মতো সময় কাটাবেন। ফোন টিপেন, চ্যাটিং করেন, কানে হেডফোন লাগিয়ে গান শোনেন, কোনো সমস্যা নেই। আমিও আমার মতো খাতায় আঁকিঝুঁকি করব। আপনারও শান্তি, আমারও শান্তি, কেউ জানবে না কিছু। আমি এমনিতেও পরীক্ষায় খারাপ করব, এটা আমাদের বাসার সবাই জানে। আমাদের ছোট্ট নিধি আছে, সেও জানে এটা। মতির মা আছে না, সেও আমায় নিয়ে ভবিষ্যৎবাণী করেই রেখেছে। তাই আপনার বদনাম হওয়ার কোনো চান্স নেই। মাস শেষে আপনি বেতন পেয়ে যাবেন। এরকম সুযোগ কি আর আসবে স্যার? এরকম অপরচুনিটি আপনাকে কেউ দিবে না। বলেন রাজি কিনা? পলক ঘামতে শুরু করলো শালুকের কথা শুনে। এরকম স্টুডেন্ট কেউ কখনো পেয়েছে কিনা পলকের জানা নেই। অলস বিকেলটা কেমন খাপছাড়া লাগছে আজকে। রোদ পড়ে গেছে, সন্ধ্যা নেমে আসবে ধরনের বুকে। পলক চলে গেছে 20 মিনিট আগেই। আস্তে আস্তে চারিদিক অন্ধকার হয়ে আসছে। শালুক বসে আছে নিজের রুমে। কিছু ভালো লাগছে না তার। লেখাপড়া ব্যাপারটা এত জটিল কেন শালুক তাই ভেবে পায় না। কি হতো লেখাপড়া মুক্ত পৃথিবী হলে? শালুক তখন মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে পারত। ধ্রুব এসে বিছানায় পা তুলে বসল। তারপর শালুককে জিজ্ঞাসা করল, কি সমস্যা তোর? বিজনেসম্যান হয়ে গেছিস? ডিল করা শিখেছিস? সাহস কত তোর? টিচারের সাথে ডিল করিস কিনা পড়ার ব্যাপারে? শালুক বিরস বদনে ধ্রুবর দিকে তাকিয়ে বলল, তোমার মনে রাখা উচিত পৃথিবীতে সবাই সবকিছুর জন্য আসেনি। আমি এসেছি অন্য কাজে। খাবো, ঘুরবো, উড়বো, বিয়ে করব, সংসার করব, বাচ্চা সামলাবো। এসব পড়ালেখার পেছনে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ধ্রুব কটমট করে তাকালো শালুকের দিকে। শালুকের ভীষণ ভয় লাগলো, তবুও চেহারায় ডোন্ট কেয়ার ভাব ফুটিয়ে রইল। ধ্রুব একটু ভেবে মুচকি হেসে বলল, ঠিক বলেছিস। তোর পড়ালেখার পেছনে অযথা এত টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। শোন, আমি চাচাকে বলে দিচ্ছি আফিফার বিয়ের পরেই তোর বিয়ের ব্যবস্থা করতে। আমার জানাশোনা ভালো পাত্র আছে। আমার এক বন্ধুর বড় ভাইয়ের চুটকির ব্যবসা আছে, বেশ অবস্থাপন্ন লোক ওরা। শালুক নাকুচকে বলল, কি বললে তুমি? শুটকি? ওয়াক? ধ্রুব সরল মুখেই বলল, ওয়াক করছিস তুই? তুই জানিস কক্সবাজারে ওনার 2টো শুটকির আড়ত আছে। কত টাকা পয়সাওয়ালা মানুষ ভেবেছিস? ধর কক্সবাজারে থাকতে পারবি তুই, সেই সুবাদে আমরাও যখন তখন ঘুরতে যেতে পারবো। হোটেল ভাড়া লাগবে না আমাদের। আচ্ছা, এক কাজ করি, আমি চাচা চাচির সাথে কথা বলি এই ব্যাপারে। ওদেরও তেমন কোনো ডিমান্ড নেই, শুধু একটা হাবা গোবা বলদ টাইপের মেয়ে চাই। এক্ষেত্রে তোর চাইতে পারফেক্ট আর কাউকে পাবো বলে তো মনে হয় না।
শালুকের বুক ফেটে কান্না এলো। শুটকি শালুকের 2 চোখের বিষ। বাসায় শুটকি রান্না হলে শালুক সেদিন নিচতলায় খেতেও যায় না গন্ধের ভয়। অথচ সেখানে কিনা তার বিয়ের কথা বলছে এরকম একটা শুটকির ব্যবসায়ীর সাথে। এই লোকের শরীর থেকে সব সময় শুটকির দুর্গন্ধ বের হবে। পারফিউমের বদলে এই লোক শুটকি গায়ে ঘটবে। ভবিষ্যতে শালুকের বাচ্চারা হবে শুটকি প্রেমী। কল্পনায় এতটুকু দেখেই শালুকের জ্ঞান হারাবার জোগাড়। শালুকের কাদো কাদো চেহারার দিকে তাকিয়ে ধ্রুবর ভীষণ মায়া হলো। ইচ্ছে হলো চিবুকে হাত রেখে একবার বলতে, আমি আছি তো বোকা ফুল, তোকে অন্য কোথাও যেতে দিব না, আমার মনের ফুলদানিতে সাজিয়ে রাখবো। ইচ্ছে হলেই তো সব কিছু করা যায় না। ধ্রুবও করতে পারল না, বরং হেড়ে গলায় চেঁচিয়ে চাচিকে ডাকতে লাগলো। শালুক তড়িঘড়ি করে লাফিয়ে উঠে ধ্রুবর মুখ চেপে ধরল। বিনীত ভঙ্গিতে বলল, না ধ্রুব ভাই, এই কাজ করো না, আমি ঠিকঠাক পড়ব, বিয়ে কিসের সংসার। অনলে লেখাপড়া করবে শালুক। শালুকের জন্ম হয়েছে লেখাপড়া করার জন্য। পড়তে পড়তে শহীদ হয়ে গিয়ে গিনেস বুকে নাম লেখানোর জন্যই শালুকের জন্ম। ধ্রুবর ভীষণ হাসি পেল শালুকের কথা শুনে। এই যে শালুক তার মুখে হাত চেপে ধরে আছে, ধ্রুবর ভীষণ ভালো লাগছে। বৃষ্টির অপেক্ষায় থাকা চাতক যেমন আনন্দিত হয় বৃষ্টির জল দেখে, ধ্রুবরও তেমন আনন্দই হচ্ছে। তবুও ধ্রুব শালুকের হাত সরিয়ে দিল। তারপর বলল, আর কোনো দিন যেন এসব কথা না শুনি আমি পলকের থেকে। ধ্রুব চলে যেতেই শালুক মাথার হিজাব খুলে ফেলল। উপরের পাটির দাঁড় দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ ভেবে একটা বুদ্ধি বের করল। ধ্রুবকে টাইট দেওয়ার একটা দুষ্টু বুদ্ধি। সন্ধ্যাবেলায় চা খাবার সময় শালুক কিচেন থেকে এক পিরিচে করে চিনি নিয়ে এলো কিছুটা। তারপর ধ্রুবর বেডরুমে গিয়ে বিছানার চাদরের চারিদিকে ছিটিয়ে দিল। তৃতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করার মতো আনন্দ নিয়ে শালুক নিজের ঘরে গিয়ে ফিন্যান্স বই নিয়ে বসল। কিছুক্ষণ অর্থের সময় মূল্যের অঙ্ক করতে চেষ্টা করল, কিন্তু কিছুতেই মাথায় এসব সূত্র ঢুকলো না। একবার ভাবল ধ্রুবকে ডাকবে, পরক্ষণে সেই চিন্তা বাতিল করে দিল। যেই মানুষ তার জন্য শুটকি ব্যবসায়ী পাত্র পছন্দ করতে পারে, সে আর যাই হোক শালুকের শুভাকাঙ্ক্ষী কিছুতেই হতে পারে না। তার সাথে কিসের লেনা দেনা। সবাই মিলে নিচতলায় গোল হয়ে বসেছে আফিফার বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য। আফিফার রুমে শাপলা, শালুক, আশা 3 জনই বসে আছে। গত রাতের ঘটনার পর থেকে আদিবা বেগম আফিফাকে একা রাখতে ভীষণ ভয় পাচ্ছেন। পাছে মেয়ে যদি বাড়ি ছেড়ে পালিয়ে যায় অথবা উল্টাপাল্টা কিছু করে বসে, এই ভয়। ছেলের বাড়িঘর সবার পছন্দ হয়েছে। সবাই মিলে সিদ্ধান্ত নিল ছেলে পক্ষকে জানাবে তাদের পছন্দের কথা। সবার অনুরোধে শালুকের দাদা নিজে কল দিলেন চেয়ারম্যানকে। সব কথা শেষে সিদ্ধান্ত হলো আগামী শুক্রবার অর্থাৎ আর 2 দিন পরে পাত্রপক্ষ আসবে এঙ্গেজমেন্ট করতে, আর সেই দিনই তারা বিয়ের তারিখ ফাইনাল করে যাবে। আদনান কিছুটা স্বস্তি পেল। আফিফাকে বিয়ে না দিয়ে নিজের বিয়ের কথা তুলতে পারছে না সে। এবার নিশ্চিন্ত হতে পারবে আফিফার বিয়ের পর। খালা খালুর সাথে কথা বলে 3 থেকে 4 মাসের মধ্যে বিয়ের তারিখ ঠিক করে ফেলতে হবে। আশাকে নিয়ে আদনানের ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। আশাকে ভরসা করতে পারছে না আদনান। রাতে সবাই যখন খেতে বসলো তখনই বাসার সদর দরজা নক করতে লাগলো কেউ একজন। মতির মা দরজা খুলে দিতেই দেখে ধুতি পাঞ্জাবি পরা একজন লোক দাঁড়িয়ে আছে বাহিরে। বিনীত ভঙ্গিতে বলছে, ধ্রুববাবু কি বাড়িতে আছেন? একবার ডেকে দিবেন। মতির মা মুখ বাঁকিয়ে এসে বলল, ধ্রুব ভাইজানের কাছে এক লোক আসছে, দেখা করতে চায় ভাইজানের লগে। খাওয়া রেখে ধ্রুব উঠে গেল। ধ্রুবর পিছন পিছন গেল হাসনা বেগম। হিন্দু লোকটাকে দেখেই ধ্রুব চমকে উঠল, যেমন তেমন চমকালো হাসনা। এত বছর পর কেন এসেছে? ধ্রুব কিছু বলার আগেই লোকটা বলল, দীপালি মা বড়ই অসুস্থ বাবু, বারবার আপনার নাম নিচ্ছেন।
আপনাকে একটু দেখতে চাইছেন। ধ্রুব শান্ত স্বরে জিজ্ঞাসা করল। দীপালিকে? আমি এই নামে কাউকে চিনি না। হাসনা পেছন থেকে ধ্রুবকে ধরে বললেন, এভাবে বলতে নেই ধ্রুব। যাই হোক, জন্মদাত্রী মা তোর। ধ্রুবর রাগ হলো ভীষণ, চিৎকার করে বলল, নেই নেই, কেউ নেই আমার। আমার মাও নেই, বাবাও নেই। এত বছর ধরে আমাকে যার প্রয়োজন হয়নি, আজকেও আমাকে তার লাগবে না। আমি এমন কোনো রোগের ঔষধ না যে আমাকে দেখলে অসুস্থ রোগী সুস্থ হয়ে উঠবে। ধ্রুবর চিৎকার শুনে ডাইনিং টেবিলে বসা সবাই চমকে উঠল। এত রেগেছে কেন ধ্রুব? সবচেয়ে বেশি ভয় পেল শালুক। এরকম চিৎকার করে কেউ কথা বললে শালুকের ভীষণ কান্না পায়, ভয় হাত পা কাঁপতে থাকে। একে একে সবাই দরজার দিকে এগিয়ে এলো। সবাইকে ঠেলে সরিয়ে দিয়ে ধ্রুব চলে গেল নিজের রুমে। ধ্রুবর বাবা সেলিম সাহেব এতক্ষণ তার বাবার রুমেই বসেছিলেন। যেহেতু ধ্রুব তার মুখোমুখি হওয়া পছন্দ করে না, তাই তিনিও ছেলের সামনে পড়তে চান না। ছেলে বাড়িতে যেই কটা দিন আছে, যাতে নিজের মতো করে থাকতে পারে, এজন্য নিজেই সরে সরে থাকেন। ধ্রুবর চিৎকার শুনে তিনিও বের হয়ে এলেন। ধ্রুবকে উপরের দিকে যেতে দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? ধ্রুব এরকম চিৎকার করলো কেন? হাসনা বেগম সবটা বলতেই সেলিম সাহেবের মুখ শুকিয়ে গেল। অদূরে দাঁড়িয়ে থাকা ফরিদার দিকে তাকালো। ফরিদার চোখ দুটো কি ছলছল করছে অশ্রুতে? কে জানে, দূর থেকে তিনি বুঝতে পারলেন না তা। হাসনা বেগম গিয়ে ধ্রুবকে ডাকলেন। ধ্রুব দরজা খুলল কিছুটা সময় নিয়ে। মোটা পিলারের আড়াল থেকে শালুক তাকিয়ে রইল ধ্রুবর দিকেই। ধ্রুব হাসনা বেগমের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর হুট করেই চাচিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল ছোট্ট বাচ্চাদের মতো করে। সেদিনই শালুক প্রথম জানতে পারল ধ্রুব নামক লৌহ পদার্থের একটা মানুষের মতো মন আছে। ধ্রুব খুব দ্রুত নিজেকে সামলে নিল। ভেজা শটটাকে লুকোতে পারল না আর। অন্যদিকে ফিরে জিজ্ঞাসা করল, কিছু বলবে চাচি? আর যাই বলো, আমাকে এক অনুরোধ করো না, ওনাকে দেখতে যাই যেন। এই দুনিয়ায় বাবা মা থাকার পরেও তো অনেকে অনাথ হয়, আমিও তাদের দলেরই একজন। আমার কোনো পিছুটান নেই চাচি। হাসনা বেগম কোমল গলায় বলল, স্টেজে জন্ম দিয়েছে বাবা, পৃথিবীর মুখ দেখিয়েছে। ধ্রুবর রাগ হলো ভীষণ, চিৎকার করে বলল, কেন জন্ম দিল চাচি? আমি কি নিজে থেকে এই দুনিয়ায় আসতে চেয়েছিলাম? আমাকে কেন তারা এই দুনিয়ার আলো দেখালো? আর তারপর দুজনের যখন দুজনের প্রতি আগ্রহ ফুরিয়ে গেল, তখন দুজনেই বিচ্ছিন্ন হয়ে গেল। কেউ ভাবলো না আমার কথা। হাসনা বেগম কি জবাব দেবেন এই প্রশ্নের? দীপালি এই বাড়ি থেকে চলে গিয়েছে ধ্রুব যখন ক্লাস 5-এ পড়ে তখন। ধ্রুব এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। কিছুদিন পর অনার্স কমপ্লিট হবে তার। এত বছর পর আজকে দীপালির মনে হলো ছেলের কথা। ধ্রুব নিজেকে সামলে নিতে বেশি একটা সময় নিল না। মুচকি হেসে চাচিকে বলল, আমি শুয়ে পড়ি চাচি, যাও তুমি। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি খুব ভালো আছি চাচি, যাও তো এখন। হাসনা বেগম যন্ত্রের মতো নিচে নেমে এলো। নিচতলায় সবাই বসে আছেন হাসনা বেগমের অপেক্ষায়। হাসনা বেগমকে বিমর্ষ হয়ে আসতে দেখে সবাই বুঝলো ধ্রুবকে মানাতে পারেনি হাসনা বেগম। সেলিম সাহেব চোরের মতো মুখ করে বসে রইলেন। সমস্ত ব্যাপারে তিনি নিজেকে সবচেয়ে বড়ই অপরাধী ভাবেন। আদিবা বেগম আপন মনে বলতে লাগলেন, কেন সেই সময় আবেগে পড়ে এরকম কাজ করলেন মেজো ভাই? আমরা সবাই কত নিষেধ করলাম হিন্দু মুসলমানে বিয়ে না করতে। সবাই কত নিষেধ করলো, তবুও করলেন। তারপর আর তাকে ধরে রাখতে পারলেন না কেন? সে তো বহতা নদীর জলস্রোত ছিল। তোমার তো তার সাথে মেলামেশা করার সময় বোঝা উচিত ছিল সে কেমন মানুষ। তার পক্ষে কি হাতে পায়ে শিকল পরে সংসারী হওয়া সাজে নাকি? দেবীর মতো রূপ নিয়ে জন্ম নেওয়া মেয়ে তো আমাদের মতো হেসেল ঠেলতে আসেনি।
সেলিম সাহেব ভীষণ রেগে গেলেন। আজ আর নিজেকে সামলে রাখতে পারলেন না। চিৎকার করে বললেন, দোষ কি আমার ছিল ভাবি? তোমার সম্মানিত শ্বশুর কি কাণ্ড করেছে? তার মুখে নাকি চুনকালি পড়ে গেছে আমি হিন্দু মেয়ে বিয়ে করাই। দীপালি কি তোমাদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেনি ভাবি? এত বড় ঘরের মেয়ে হয়েও সে তো নিজেকে সবার মতো সাধারণ ভেবেছে। বাবা তার হাতের পানি খাবে না, খাবার খাবেন না, তার ছায়া দেখলেও সরে যাবেন। সে যত বাবা বাবা বলে আপন করতে চাইতো, বাবা ততই তাকে ঘৃণা করত। এই পৃথিবীতে কি আর কেউ এরকম বিয়ে করেনি? নুরুল ইসলাম সাহেব জবাব দিতে গিয়েও দিলেন না। ছেলে এখন উত্তেজিত হয়ে আছে। এখন তিনি যৌক্তিক কথা বললেও সে বুঝবে না। এসব নিয়ে তিনি ভাবছেনও না। তিনি শুধু ভাবছেন নিজের নাতির কথা। ছেলেটা এক বুক কষ্ট নিয়ে বেঁচে আছে। দোতলার টানা বারান্দায় দাঁড়িয়ে শালুক নিজের দিকে তাকিয়ে রইল। ধ্রুবর যত অপরাধ অন্যায় সব শালুক এক নিমেষেই ভুলে যায় ধ্রুবর মন খারাপ দেখলে। শালুকের ইচ্ছে করছে যে কোনো মূল্যে ধ্রুবর মন ভালো করে দিতে। হঠাৎ করে শালুকের মনে হলো ধ্রুবর বিছানায়ও চিনি ছিটিয়ে রেখে এসেছে রাগ করে, যাতে ওকে পিঁপড়া কামড়ায়। এখন যদি সত্যি পিঁপড়া কামড়ায় ধ্রুবকে? গপ্পবাসর, গল্প শুনুন, গল্পে থাকুন। এমনই ভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি গপ্পবাসরকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আসর সাজিয়ে বাসরে থাকুন। ধন্যবাদ। শালুকের কান্না পেল ভীষণ। কেন তখন এই কাজ করলো সে? এখন কি করবে? ধ্রুব কি দরজা খুলবে? শালুক ধ্রুবর রুমের দরজা নক করলো। ধ্রুব ভেতর থেকে জিজ্ঞাসা করলো, কি চাই? শালুক ভীত সন্ত্রস্ত হয়ে বলল, মা পাঠিয়েছে আপনার বিছানা ঝেড়ে দিতে। ধ্রুব দরজা না খুলে বলল, লাগবে না, ভাগ এখান থেকে। আমি এলোমেলো বিছানায় ঘুমোতে পছন্দ করি। শালুকের কান্না এসে গেল। চোখের জল মুছে শালুক আবারও ডাকলো। ধ্রুব আর জবাব দিল না। ভেতরে ধ্রুব ভেঙে চুরে চুরমার হয়ে যেতে লাগলো যন্ত্রণায়। এমন অদ্ভুত ভাগ্য কেন তার? কে দিবে এই জবাব? সারা রাত ধরে শালুক ছটফট করেই কাটিয়েছে। কি হচ্ছে ধ্রুব রুমে কে জানে? ধ্রুবর কি ভীষণ কষ্ট হচ্ছে? আজ আর শালুককে সকালবেলায় ডেকে হয়রান হতে হয়নি কারোরই। শালুক নিজেই উঠে গেছে সাত সকালে। ধ্রুব বের হলো একটা হলুদ টি শার্ট পরে। শালুকের সাথে ধ্রুবর দেখা হলো সকালে নাস্তার টেবিলে। বিপরীত চেয়ারে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলো ধ্রুবকে। হাসনা বেগম চা দিতে দিতে ধ্রুবকে দেখে জিজ্ঞাসা করলেন, কি অবস্থা তোর ধ্রুব? এসব কি? ধ্রুব ঘাড় চুলকে জবাব দিল, কি জানি চাচি, বুঝছি না। সারা রাত এত পিঁপড়ে কামড়েছে কেন জানি। শালুক দেখলো ধ্রুবর সারা শরীর লাল হয়ে গেছে পিঁপড়ার কামড়ে। দু চোখ দিয়ে আপনাতেই জল চলে এলো। আদনান আর আশাও এসে যোগ দিয়েছে নাস্তার টেবিলে। শালুকের চোখে পানি দেখে আদনান বলল, কিরে ফেলটুস, কাঁদছিস কেন? শালুক দ্রুত চোখ মুছে নিল। ধ্রুব এক নজর সেদিকে তাকিয়ে আবারও খেতে লাগলো। আশা হেসে বলল, শালুক, তোমাকে কেমন মন মরা লাগছে আজকে? শালুক জবাব দিল না। তার আগেই আদনান হাসতে হাসতেই বলল, গিয়ে দেখো কোন পরীক্ষায় ফেল করে বসে আছে। ওর পেছনে অযথা টাকা পয়সা ওয়েস্ট করা হচ্ছে। গাধা দিয়ে তো আর হাল চাষ করা হয় না। ওরে দিয়েও আর কি লেখাপড়া হবে? তুমি আমাদের আকিফকে আসার পর থেকে দেখেছো শালুকের মতো করতে? দুজনেই সেম ক্লাসে পড়ে। আকিফকে তো পড়ার টেবিল থেকে নাড়ানোই যায় না। আর শালুককে দেখো, যেখানেই যাবে সেখানেই দেখবে শালুক হাজির, নিজেরই বোঝা নাক নিয়ে। শালুক শক্ত হয়ে বসে রইল। ধ্রুব বিরক্ত হয়ে আদনানের দিকে তাকালো। আদনান ধ্রুব সেই দৃষ্টিকে পাত্তা দিল না।
বরং আশার সামনে কিছু বলতে পেরে খুশিই হলো। শালুকের এসব কিছুই কানে গেল না। সে ভাবছে ধ্রুবর কথা। ধ্রুবর তো গতকাল এমনিতেই মন খারাপ ছিল। মনের কষ্টে হয়তো শরীরের এই কষ্টকে সে পাত্তাই দেয়নি। কেন এমন একটা কাজ করলো শালুক? এত বোকা কেন সে? ভেবে পেল না শালুক। হাসনা এসে জিজ্ঞাসা করলো, বসে আছিস যে, স্কুল যেতে হবে না? শালুক জবাব দেওয়ার আগে আবারও আদনান বলল, ওর আর স্কুলে গিয়ে কি লাভ চাচি? এরকম নিরেট গাধা কি আর এই দেশে আছে? ওর মাথা সিটি স্ক্যান করে দেখা দরকার, এই মাথায় আসলে কি আছে। ও পড়ে কি হবে আর? লেখাপড়া বন্ধ করে মতির মায়ের সাথে কাজে লাগিয়ে দিও। ধ্রুবর প্রচণ্ড রাগ হলো এসব শুনে, তবে শালুকের সামনে কিছু বলল না। শালুকের এবার ভীষণ কষ্ট হলো। এই লোকটা যখন তখন শালুককে ক্রিটিসাইজ করে কথা বলে। সব সময় সব দুষ্টুমি মশকরা মানুষের হজম হয় না। যখন মন বিক্ষিপ্ত থাকে তখন এসব কথা ভীষণ গায়ে লাগে। শালুকেরও লাগলো ভীষণ। আদনানের জন্য যেই অনুভূতি আগে হতো তার ছিটাফোঁটাও এখন আর নেই মনে। বরং আদনানকে শালুকের ভীষণ স্বার্থপর মনে হয়। সেদিন আফিফাকে কিভাবে ধমকেছে শালুক তা দেখেছে। লেখাপড়ার জন্য ধ্রুবও তো তাকে বকাঝকা করে। তা তো কখনো এমন হয় না যে শালুকের মনে আঘাত লাগে। উঠে দাঁড়িয়ে শালুক আদনানকে বলল, আমার মাথায় কি আছে সেটা নিয়ে না ভেবে নিজের কুৎসিত মনটাকে আগে পরিষ্কার করো। ধ্রুবর ভীষণ ভালো লাগলো শালুকের এই প্রতিবাদ। মাথা নিচু করে ধ্রুব মুচকি হাসতে লাগলো। বাহিরে অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি হবে যে কোনো মুহূর্তে। শালুক উপরে চলে গেল। আশা হেসে বলল, ছোটদের সাথে আন্তরিক ব্যবহার করতে হয় আদনান। তোমার মধ্যে আমি সেই আন্তরিকতা দেখিনি কখনো। ওদেরকে ভালোবেসে বুঝিয়ে কথা বলতে হয়। তুমি সব সময় শালুককে হার্ট করে কথা বলো। ধ্রুবও কিন্তু শালুকের ব্যাপারে কনসার্নড। ইভেন সেদিন স্কুলে গিয়ে টিচারদেরও রিকোয়েস্ট করে এসেছে শালুককে যেন একটু স্পেশাল কেয়ার নেওয়া হয়। তুমি কেন এমন বিহেভ করো আদনান? আদনান জবাব দিতে পারল না। কিছুটা রুষ্ট হলো আশার কথায়। সারাক্ষণ আশা ধ্রুবর প্রশংসা করে, আদনানের তা সহ্য হয় না। শালুক ঝড়ের বেগে উপরে গিয়ে স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে নেমে এলো। কোনো দিকে না তাকিয়ে হনহন করে বের হয়ে গেল। টিফিনের টাকাও আজকে নিল না শালুক। ধ্রুব চেয়ার থেকে উঠে শালুককে ডাকলো, কিন্তু শালুক দাঁড়ালো না। আদনানের দিকে তাকিয়ে ধ্রুব বলল, কথা বলার সময় ভেবে বলিও। শালুককে নিয়ে এরকম ফাজলামি যখন তখন করো না। সুন্দর করে কথা বলতে না পারলে তোমার কথা বলার দরকার নেই শালুকের সাথে। ধ্রুব দ্রুত উপরে গেল। নিজের রুমে গিয়ে ছাতা নিয়ে বের হয়ে আসতেই আশা পথ আটকালো ধ্রুবর। জিজ্ঞাসা করলো, কোথাও যাবে? আমিও যাব, চলো। ধ্রুব উদ্বিগ্ন স্বরে বলল, শালুককে ছাতা দিয়ে আসতে হবে। বৃষ্টির পানিতে শালুকের অ্যালার্জি আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। ধ্রুব না দাঁড়িয়ে বের হয়ে গেল। ধ্রুবর পিছু পিছু আশাও বের হয়ে গেল। আদনান বসে বসে আশার ছুটে যাওয়া দেখল। আকাশ আরও অন্ধকার হয়ে আসছে। কেমন গুড়গুড় শব্দও হচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। আশাকে ফেলে ধ্রুব ছুটে গেল। শালুককে থামাতে হবে যে কোনো মূল্যে। মেঘের ডাককে শালুক প্রচণ্ড ভয় পায়। সেই ছোটবেলা থেকেই একা থাকলে শালুক মারাত্মক ভয় পেতে পারে ভেবে ধ্রুব দৌড়াতে লাগলো। রাগের মাথায় হয়তো শালুক বৃষ্টিতে ভিজবে। শালুক রেগে গিয়ে দ্রুত হাঁটছে। ধ্রুব দৌড়ে এসে শালুকের মাথায় ছাতা ধরতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। আল্লাহকে কৃতজ্ঞ জানালো ধ্রুব বৃষ্টি এই মুহূর্তে দেওয়ায়। আর এক মুহূর্ত আগে হলেও শালুক ভিজে যেত। বৃষ্টি বেশ জোরে সোরে হচ্ছে দেখে ধ্রুব শালুকের হাত ধরে একটা বন্ধ দোকানের সামনে নিয়ে দাঁড়ালো। অতিরিক্ত নিরাপত্তার জন্য ছাতা খুলে শালুকের সামনে দিয়ে রাখলো, যাতে সামনের দিক থেকে বৃষ্টির ছিটাফোঁটা না আসে শালুকের গায়ে। ভিজতে ভিজতে আশা এগিয়ে এলো। আশার ভীষণ ভালো লাগছে ভিজতে। ধ্রুবকে ডেকে আশা বলল,
ভিজবে ধ্রুব, আসো। ধ্রুব হেসে বলল, এখন না আশা, শালুক ভয় পেতে পারে। হঠাৎ করে বিকট শব্দে মেঘ ডাকলো। শালুক ভয় কুঁকড়ে গেল। ধ্রুব শালুকের হাত শক্ত করে চেপে ধরে বলল, শালুক শোন, কি হয়েছে একবার আমাদের ভার্সিটির একটা গল্প বলি তোকে। শালুকের হঠাৎ করেই হাসি পেল। মাথা মোটা শালুক কিছু না বুঝলেও এটুকু বুঝে গেল ধ্রুব ভাই আসলে গল্পটা বলতে চাইছে। শালুক যেন মেঘের গর্জনের ব্যাপারটা ভুলে যায়। যার সাথে কথা বলতে গেলেও বিরক্ত হয়ে যায় সে কিনা এখন নিজে থেকেই শালুকের সাথে কথা বলছে অনবরত। শালুক ভয় পাচ্ছে দেখে 2 হাত শক্ত করে ধরে রেখেছে। একটা মানুষ তার ব্যাপারে এত কিছু ভাবে, অথচ সে কিনা তাকে এভাবে কষ্ট দিল। কিভাবে পারলো শালুক এরকম করতে? ধ্রুব বলল, আচ্ছা তোকে একটা কৌতুক বলি শোন। রেলওয়েতে ইন্টারভিউ হচ্ছে। একটা চটপটে ছেলেকে সবাই একটু বাজিয়ে নিতে চাইলেন। ধরো একটা দ্রুতগামী ট্রেন আসছে, হঠাৎ দেখলে লাইন ভাঙা, কি করবে তুমি? ট্রেন থামাতে লাল নিশান ওড়াবো। যদি রাত হয় লাল আলো দেখাবো। লাল আলো যদি না থাকে তাহলে আমার বোনকে ডাকবো। বোনকে কেন? ওর অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবে। আশা হেসে উঠল শব্দ করে। শালুক মুচকি হাসল। ধ্রুব কিছুক্ষণ পর শালুককে বলল, শালুক, লেখাপড়া ব্যাপারটা এমন কঠিন কিছু না। মানুষ চাইলেই পারে, কিন্তু মানুষের চেষ্টার কাছে অসাধ্য কিছুই নেই। মানুষকে এজন্যই তো আশরাফুল মাখলুকাত বলা হয় শালুক, সৃষ্টির সেরা জীব। তবে তুই কেন এত অবহেলা করছিস বল? লেখাপড়া শুধু নিজের জন্য হয়, সব কিছু সবাইকে দেওয়া যায়। মানুষ ছিনিয়ে নিতে পারে, পারে না শুধু কারো জ্ঞানকে ছিনিয়ে নিতে। তুই তো এমন ছিলি না শালুক, ছোটবেলায় আমার হাত ধরেই তো লেখাপড়ায় হাতেখড়ি হয়েছিল। তবে কেন দিনে দিনে লেখাপড়ার ব্যাপারে এত উদাসীন হয়ে যাচ্ছিস তুই? তোর না স্বপ্ন ছিল শালুক তুই টিচার হবি? সেই স্বপ্ন নিয়ে একবার ভেবে দেখ। নিজেকে নিজে জিজ্ঞাসা কর, কেন এমন করছিস? এখনো সময় আছে শালুক, বাকি জীবন পড়ে আছে সামনে। শালুক কিছু বলল না। আসলে শালুকও জানে না ঠিক কিভাবে সে লেখাপড়ায় এত পিছিয়ে পড়েছে, কেন এত অবহেলা লেখাপড়ার ব্যাপারে তার। হুট করেই শালুক সিদ্ধান্ত নিল তাকে পড়তে হবে, বেশ ভালো করে পড়তে হবে, যাতে কেউ তাকে লজ্জা দিয়ে কথা বলতে না পারে। মুহূর্তেই শালুকের মন ভালো হয়ে গেল। সব কিছু ভালো লাগতে শুরু করলো। এই যে একটু দূরে আশা দাঁড়িয়ে আছে, আশাকেও এখন শালুকের ভীষণ ভালো লাগছে। ধ্রুব ভাইকে ভীষণ ভীষণ ভালো লাগছে। এই যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাও ভালো লাগছে শালুকের। বৃষ্টি একটু কমতেই শালুক ছাতা নিয়ে স্কুলের দিকে গেল। ধ্রুব আর আশা বাড়ির দিকে পা বাড়ালো। কিছু দূর যাওয়ার পর আশা বলল, ধ্রুব, শালুককে ভীষণ ভালোবাসো তুমি, তাই না? ধ্রুব চমকালো ভীষণ। শালুক তার মনের মণিকোঠায় লুকিয়ে রাখা ভালোবাসার একমাত্র বোকা ফুলের নাম, যার কথা আজ পর্যন্ত কেউ জানে না, কেউ বোঝেও নি, যাকে সন্তর্পণে ধ্রুব লুকিয়ে রেখেছে নিজের মনে। আশার প্রশ্নের জবাবে হেসে ফেলল ধ্রুব। তারপর বলল, না তো, তেমন কোনো ব্যাপার না। আশা হাসল। তারপর বলল, আমি সাইকোলজি নিয়ে পড়েছি ধ্রুব। মানুষের মন খুব ভালো করে না পড়তে পারলেও তোমার মনটা কিছুটা পড়তে পেরেছি। আমার মনে হচ্ছে আমি ভুল না। তুমি অস্বীকার করতে চাইলে করতে পারো, তবে আমি 99.9% শিওর তোমার মনে শালুকের জন্য একটা সফট কর্নার আছে। তুমি শালুককে প্রচণ্ড রকম ভালোবাসো, যেমন তেমন নিজের ভালোবাসাকে ভীষণ সতর্কতার সাথে চেপে রেখেছো নিজের মধ্যে। তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে ধ্রুব, তুমি আমার ফ্রেন্ড হবে? ধ্রুব হাসল। হঠাৎ করে ভীষণ গম্ভীর স্বভাবের ধ্রুবর মনে হলো কারো সাথে নিজের মনের কথাটা শেয়ার করে হালকা হওয়া দরকার। আশা অবশ্যই ভীষণ ভালো মেয়ে, তার সাথে শেয়ার করাই যায়।
বিশেষ করে আশা যখন বুঝে গেছে ব্যাপারটা। ঝিরিঝিরি বৃষ্টির জল হাতের মুঠোয় নিয়ে ধ্রুব বলল, শালুককে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ মানে ভীষণ রকম। ঠিক যেমন করে ঝিনুক ভালোবেসে নিজের বুকের মধ্যে মুক্তোকে লুকিয়ে রাখে, তেমনি আমিও মনের গোপনে শালুককে লুকিয়ে রেখেছি ভালোবেসে। আশা মুচকি হেসে বলল, শালুক ভীষণ লাকি গার্ল। তাকে এরকম করে কেউ ভালোবাসে, অথচ সে বুঝতেও পারছে না। ধ্রুব বলল, তুমিও তো কম লাকি নও আশা। আদনান ভাইয়ের মতো একজন মানুষ পেয়েছো। আদনান ভাইও তো তোমাকে অনেক ভালোবাসে। শুনে আশা হাসল ভীষণ। তারপর বলল, তোমার চোখে শালুকের জন্য যেমন ভালোবাসা প্রকাশ পায়, আদনানের চোখে আমি এখনো সেটা দেখিনি। যেদিন দেখব সেদিন আমি নিজেই বলবো আমিও লাকি। আদনান অস্থির হয়ে অপেক্ষা করছে আশা আর ধ্রুব বাড়ি ফিরে আসার। দুজন ভিজে বাড়ি ফিরল অনেকক্ষণ পর। আদনান দরজায় দাঁড়িয়ে দেখল দুজন হেসে হেসে কথা বলছে। বৃষ্টিতে ভেজার কারণে আশার গায়ের সাথে থাকা ফতুয়া লেপ্টে আছে। আশাকে ভীষণ কামনীয় লাগছে। আদনানের ভীষণ রাগ হলো। ধ্রুব কি আশার প্রেমে পড়ে গেছে? আশা যে ধ্রুবর প্রেমে পড়েছে তা আদনান বুঝে গেছে। যে করেই হোক ধ্রুবকে পথ থেকে সরাতে হবে। আশা এসে আদনানকে হালকা করে একটা হাঁক দিয়ে বলল, দারুণ মজা লেগেছে আজকে জানো। এরকম বৃষ্টি তো আগে দেখিনি, ভীষণ এনজয় করেছি। আদনানের ইচ্ছে করলো একবার বলতে, পুরুষ মানুষের সাথে রং ঢং করেছিস বৃষ্টির মধ্যে, এনজয় তো করবি। কিন্তু বলল না। আশাকে এসব কিছু বলে হাতছাড়া করতে চায় না আদনান। আদনানের সময়টা ভালো যাচ্ছে না। আদনান নিজেও বুঝতে পারছে না সে এত অস্থির হয়ে আছে কেন। কেন এমন কুডাক ডাকছে তার মন। না পারছে আশাকে কিছু বলতে, আর না পারছে ধ্রুবকে কিছু বলতে। ধ্রুবকে আদনান চেনে, ধ্রুব এরকম ছেলেই না। কিন্তু আশার কাছে তো এসব ছেলে খেলা। আদনান জানে আশার কাছে রিলেশনশিপটা ভীষণ ইজি। তবুও আদনান মিষ্টি কথা দিয়ে আশাকে ভুলিয়ে রাখার চেষ্টা করেছে এতদিন। আজ এই ছেলের সাথে কাল ওই ছেলের সাথে ডেটে যাওয়া সব হাসি মুখে সহ্য করেছে। শুধু একবার বিয়েটা হোক, সব হাতে আসুক, তারপর দুই লাথি মেরে সে এই মেয়েকে বিদায় করবে। এরকম ক্যারেক্টারলেস মেয়েকে বউ হিসেবে মানায় না। অপশন হাতে রেখেই আদনান প্ল্যান করেছে। শালুক হচ্ছে তার সেকেন্ড অপশন। এই জন্যই তো আমেরিকায় থাকাকালীন শালুকের সাথে মিষ্টি কথা বলে ওকে পটিয়ে রাখার টেকনিক অ্যাপ্লাই করে রেখেছে। গোসল করে এসে আশা ধ্রুবর খোঁজে নিচতলার স্টাডি রুমে গেল। ধ্রুব মুক্তিযুদ্ধ বিষয়ক একটা বই পড়ছে। আশা ধ্রুবর সামনের চেয়ারে বসে বলল, এটা কিসের বই ধ্রুব? ধ্রুব বইয়ের দিকে তাকিয়ে বলল, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। আশা আগ্রহী হয়ে বলল, আমাকে গল্প বলো ধ্রুব, তোমাদের ফ্রিডম ফাইটারদের স্টোরি শুনতে চাই আমি। ধ্রুব বলল, ভাইয়ার কাছে যাও, ভাইয়া বলবে। সকাল থেকে আমার সাথে কথা বলছো, ভাইয়ার মন খারাপ হবে। আশা হেসেই বলল, ধ্রুব, আদনান স্টোরি বলতে পারে না। ওর সব স্টোরি এক পর্যায়ে সেক্সুয়াল স্টোরিতে কনভার্ট হয়ে যায়। সব সময় তো আর এসব শুনতে ভালো লাগে না। ধ্রুবর কান লাল হয়ে গেল আশার কথা শুনে। এই বিষয়ে আর কথা বাড়ালো না ধ্রুব। কথা বলতে গেলে আশা হয়তো ফ্রি মাইন্ডে আরও অনেক কিছু শেয়ার করে ফেলবে। আশার দোষ দেয় না ধ্রুব। তার ন্যাশনালিটি, তার দেশের কালচার যেমন সে তেমনই হবে। তবে অবাক লাগে তার আদনানের ব্যবহার। আদনান কেমন যেন রূপ বদলে ফেলার চেষ্টা করছে বলে ধ্রুবর মনে হয়। বাড়ির পেছনের পুকুরে আগে সবাই মিলে লাফ ঝাঁপ দিয়ে গোসল করত। বিশাল পুকুরের এ মাথা থেকে ও মাথায় সাঁতরে যাওয়ার প্রতিযোগিতা করত। সকালে ভিজে বাড়িতে আসার পর ধ্রুব আদনানকে বলেছিল পুকুরে গোসল করতে যাবার কথা। শুনে আদনান হেসে বলল, পাগল নাকি তুই? পুকুরের পানিতে যেই পরিমাণ জার্মস আছে, মাই গড। ধ্রুব মুচকি হেসে চলে গেল গোসল করতে পুকুরে। কাক ময়ূরের পুচ্ছ লাগালে কি ময়ূর হতে পারে? ধ্রুব নিচের দিকে তাকিয়ে গল্প বলতে লাগলো।
আশাকে খুঁজতে খুঁজতে আদনান ও ধ্রুবর স্টাডি রুমে এসে হাজির হলো। আশার দিকে তাকিয়ে আদনান অবাকই হলো। চিকন ফিতার একটা টপস আর স্কার্ট পরে আশা বসে আছে ধ্রুবর সামনে। দেহের অবয়ব স্পষ্ট হয়ে আছে ওর। আদনান হাসি মুখে এসে আশার পাশে বসলো। কিছুক্ষণ চুপ করে থেকে গল্প শুনে তারপর বলল, ধুর, এসব কি বলছিস? এসব কি এখন বলার সময় নাকি? শোন, আমি গল্প বলি। আমেরিকায় যাওয়ার পরের গল্প শোন। ধ্রুব হেসে বলল, গল্প শোনার আগ্রহ নেই ভাই আমার। তুমি বরং তোমার প্রাণ পাখিটাকে নিয়ে গিয়ে গল্প করো, আমি একটু পড়ি। আদনান খুশি হলো ভীষণ। আশার হাত ধরে বলল, চলো আশা, তোমার সাথে আজ সারা দিনে গল্প করা হয়নি। আশা বিরক্ত হয়ে বলল, তোমার আর গল্প? তোমার গল্প শুরু হবে রুমের দরজা বন্ধ করে, রোম্যান্সে চলে যাবে, ঝাঁপিয়ে পড়বে তুমি আমার উপর। ধ্রুব কানে হাত দিয়ে বইয়ের দিকে তাকিয়ে রইল। আদনান ভীষণ বিব্রত হলো। এই মেয়ের মুখে কোনো লাগাম নেই। আশাকে রুমে এনে আদনান বলল, পাগল হয়েছো তুমি আশা? কি বলছো এসব ধ্রুবর সামনে? আমার মান সম্মান আর রাখলে না। আশা বিরক্ত হয়ে বলল, তুমি যা করো আমি তাই বলেছি আদনান, বাড়তি কিছু বলিনি। আদনান দাঁত কিড়মিড়িয়ে বলল, এমন ভাব করছো যেন শুধু আমারই এসবে ইন্টারেস্ট, তোমার নেই। আশা হাসল, তারপর বলল, ঠিক আমারও এই ব্যাপারে আগ্রহ। তবে কি জানো আদনান, বাংলাদেশে আসার পর তোমাদের কালচার সম্পর্কে একটু আধটু জানার পর আমি নিজেকে সামলে নিয়েছি। এটা তো তোমার দেশ, তোমার দেশের কালচার তুমি ভালো জানো আমার চাইতে। তোমার উচিত ছিল আমাকে বোঝানোর। তুমি কি তা করেছো? সুযোগ পেলেই তুমি আমাকে বদ্ধ ঘরে নিয়ে আসতে চাইছো। আমিও তাই তোমার থেকে দূরে সরে থাকতে চাইছি। তুমি মানুষটা কেমন জানো আদনান? তোমাদের দুই ভাইয়ের মধ্যে অনেক ডিফারেন্স। আদনানের মাথায় যেন আগুন জ্বলে উঠল। আশার হাত চেপে ধরে বলল, কি ডিফারেন্স? আশা নিজের হাত ছাড়িয়ে বলল, আজ যখন আমি বৃষ্টিতে ভিজেছিলাম, ধ্রুব একবারের জন্য আমার দিকে তাকায়নি। ওর সাথে হেঁটে এসেছি বাড়ি পর্যন্ত, ধ্রুবকে একবারও দেখিনি আমার বডির দিকে তাকাতে। অথচ বাড়ি আসতেই তোমার নজর গিয়েছিল আমার বডিতে। এই যে একটু আগে আমি ধ্রুবর স্টাডি রুমে গিয়েছি, এটাও একটা এক্সপেরিমেন্ট ছিল আমার। আমি এই টপস পরে যাওয়ায় ধ্রুব বইয়ের দিকেই তাকিয়েছিল পুরোটা সময়। আমি ওকে বলেছিলাম আমাকে স্টোরি বলতে, ও তখনও তাকায়নি আমার দিকে। তুমি কিন্তু ওর স্টাডি রুমে ঢুকেই আমার সারা শরীর স্ক্যান করে ফেলেছ। এই জন্যই ধ্রুবকে আমার ভীষণ ভালো লাগছে। ও একজন পারফেক্ট মানুষ। তোমার মতো করে কাউকে ইমপ্রেস করার মিথ্যা চেষ্টা ধ্রুব করে না, বরং ওর ওই শুদ্ধতায় মানুষকে ওর প্রতি ইমপ্রেস করে। আদনান কি বলবে ভেবে পেল না। আশার কাছ থেকে আদনান এসব এক্সপেক্টই করেনি। আশা কি তবে ধ্রুবতে একেবারে মজে গেছে? আদনানকে হতভম্ব অবস্থায় রেখে আশা বের হয়ে গেল আফিফার রুমের দিকে। দুপুরে খাবার টেবিলে ধ্রুব বসার পর ধ্রুবর বাবা সেলিম সাহেব এসে বসেছেন ধ্রুবর মুখোমুখি চেয়ারে। ধ্রুব সবে মাত্র মুখে ভাতের লোকমা তুলেছে। সেই সময় সেলিম সাহেব বললেন, ধ্রুব, খাবার পর তুমি গিয়ে তোমার মাকে দেখে আসবে। ধ্রুব ভাতের লোকমা রেখে দিয়ে বলল, আমি কারো হুকুম মেনে চলার মানুষ নই। সেলিম সাহেবের ভীষণ রাগ উঠে আছে গত রাত থেকে দীপালির অসুস্থতার খবর জানার পর থেকেই। ধ্রুবর এই বাঁকা কথা তার সহ্য হলো না। চিৎকার করে বললেন, অবশ্যই মেনে চলবে তুমি আমার হুকুম। আমার ছেলে তুমি, আমার বাড়িতে থাকতে হলে, আমার বাড়িতে খেতে হলে তোমাকে আমার কথা মানতেই হবে। ধ্রুব হেসে ফেলল শব্দ করে। তারপর বলল, কি বললেন যেন আপনি? আমি কে? আপনার ছেলে? মিথ্যা কথা এটা। আমি কারোর ছেলে নই। সেদিন মনে ছিল না আমি আপনার ছেলে, যেদিন আমি আপনার পা জড়িয়ে ধরে বলেছিলাম, বাবা আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। মাও চলে গেছে, আপনিও চলে যাবেন আমাকে রেখে। কই, সেদিন তো আপনার মনে পড়েনি আমার কথা? আপনার নতুন বউ যেদিন ধাক্কা দিয়ে আমাকে ফ্লোরে ফেলে দিয়ে আমার কপাল ফাটিয়ে দিল, সেদিনও তো আপনার মনে ছিল না আমি আপনার ছেলে।
ভীষণ জ্বরে কাঁদতে কাঁদতে যেদিন আপনাকে পাশে পেতে চেয়েছি, সেদিন তো আপনি আসেনইনি আমার কাছে। মতির মাকে পাঠালেন আমার কাছে থাকতে। ছোট ছিলাম, কিন্তু অবোধ ছিলাম না আমি। সব মনে আছে আমার। আরো কিছু শুনতে চান? আর কি বললেন আপনি? আপনার বাড়িতে থাকতে হলে, খেতে হলে আপনার কথা শুনতে হবে? তবে বেশ, আমি আপনার বাড়ি ছেড়েই চলে যাচ্ছি, থাকবো না আপনার বাড়িতে। মুহূর্তেই যেন একটা ভূমিকম্পের মতো সবকিছু এলোমেলো হয়ে গেল। ধ্রুব দোতলায় গিয়ে একটা ব্যাগে নিজের শার্ট প্যান্ট কিছু নিয়ে বের হয়ে এলো। হাসনা বেগমকে পথ আটকে দাঁড়ালেন। তিনি কিছু বলার আগেই ধ্রুব বলল, তোমার পায়ে পড়ি চাচি, তুমি আমাকে থাকার অনুরোধ করো না। তোমার অনুরোধ আমি ফেলতে পারবো না চাচি। তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে থাকতে হবে আমাকে। আমার নিজের কাছে নিজেকে তুমি ছোট করো না। এই কথার পর হাসনা বেগমের আর কিছু বলার থাকে না। ধ্রুব হনহনিয়ে চলে গেল। হাসনা বেগম সেলিম সাহেবের সামনে গিয়ে বলল, খুশি হয়েছেন তো মেজো ভাইজান? আপদ বিদেয় হয়েছে, এবার শান্তি হলো তো আপনার? কিভাবে পারলেন ছেলেকে খোটা দিতে? ক্লাস 8-এ ওঠার পর থেকে ধ্রুব নিজে টিউশনি করে নিজের পড়ার খরচ নিজে চালায়। অনার্সে উঠে তো ঢাকা শহরেই চলে গেল। আপনার একটা কানা করিও তো তার পেছনে খরচ করতে হয়নি। তবুও কিভাবে পারলেন ছেলেকে খোটা দিতে? কার জন্য খোটা দিলেন? যে নিজের স্বামী সন্তান রেখে চলে গেল এই বাড়ি থেকে, তার জন্য? কিসের দায় ধ্রুবর তাকে দেখতে যাবার? ধ্রুব যেদিন মা মা করে পুরো বাগানে গড়াগড়ি খেয়ে কেঁদেছে, সেদিন কি সে এসেছিল ধ্রুবকে দেখতে? স্কুল থেকে চুরি করে ধ্রুব দীপালির বাড়ির সামনে গিয়ে হাজির হলো। কই, তখনও তো সে এলো না একবার ছেলেকে দেখতে। দীপালের পিসে মশাই ঘাড় ধাক্কা দিয়ে আমার ধ্রুবকে বের করে দিল। বাড়িতে জানার পর আপনি ধ্রুবকে বাগানের আম গাছের সাথে বেঁধে মেরেছেন। কেন গেল সেই বাড়িতে তার জন্য। তখন তো কেউ এই ছেলেটার কথা ভাবেনি। আজ কেন তার উপর অধিকার দেখাতে আসছেন? পাথরের মূর্তির মতো সবাই থম মেরে বসে রইল। সেলিম সাহেব জবাব দিলেন না। কি জবাব দিবেন তিনি? রাগের মাথায় ছেলেকে এই কথা বলেছেন, মন থেকে তো বলেননি। কাকে বোঝাবেন এখন এই কথা তিনি? কারোর আর খাওয়া হলো না আদনান ছাড়া। আদনান মনে মনে ভীষণ খুশি হলো ধ্রুবর চলে যাওয়ায়। শালুক স্কুল থেকে ফিরে দেখে পুরো বাড়ি কেমন থম মেরে আছে। কি হয়েছে কিছুই বুঝতে পারল না। টাপলাও কলেজে গেছে। কাকে জিজ্ঞাসা করবে শালুক? মায়ের কাছেই গেল একবার। গিয়ে দেখে মায়ের মুখ ভার। এটা হচ্ছে সতর্কতা সংকেত। মায়ের মুখ ভার দেখলে কেউ মাকে ঘাটায় না। দাদির ঘরে গিয়ে শালুক জিজ্ঞাসা করলো দাদিকে, সবাই এমন চুপ করে আছে কেন? সিতারা বেগম কেঁদে উঠলেন। কেঁদেই বললেন, আমার ভাইয়ের যে পোড়া কপাল রে বই। আমার ভাই রায় কইরা কই যেন গেছে গা। শালুকের বুক কেঁপে উঠল। ধ্রুব ভাই নেই? রাগ করে চলে গেছে ধ্রুব ভাই? কিন্তু কোথায় গেছে? শহরে তো যাবে না শালুক শিওর। হল বন্ধ, গিয়ে থাকবে কোথায়? তবে গেল কোথায়? চিন্তায় উৎকণ্ঠায় শালুকও খেলো না। বাকিটা সময় শালুক অপেক্ষা করে রইল ধ্রুব ভাই বাড়িতে আসার। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু ধ্রুব এলো না। ঝাঁক বেঁধে পাখিরা নিরে ফিরতে লাগলো। চারিদিকে কোলাহল থেমে যেতে লাগলো। বাগানে বসে একটা হুতুম পেঁচা ডাকতে লাগলো বড় করুণ সুরে। শালুকের বুক কাঁপতে লাগলো। ধ্রুব কোথায়? ভালো আছে তো? এত কষ্ট কেন তাকে দিল সৃষ্টিকর্তা? কি হতো যদি আরেকটু কম কষ্ট দিত? রাত বাড়তে লাগলো, সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো শালুকের বুকের চিনচিনে ব্যথা, উৎকণ্ঠা। তবুও ধ্রুব ফিরে এলো না। নুরুল ইসলাম সাহেব হজ করে ফিরেছেন সবেমাত্র 1 সপ্তাহ হলো। এখনো গ্রামের মানুষজন তার সাথে দেখা করতে আসেন। তিনি সবার সাথে গল্প করেন। নবীর দেশ, আরব দেশ ঘুরে এসেছেন। আল্লাহর ঘর কাফা শরীফ থেকে এসেছেন। রাসূল শাহের রওজা মুবারক জিয়ারত করে এসেছেন। সবাই আগ্রহ নিয়ে শুনে সেই স্বপ্নের দেশের কথা। শুনতে শুনতে কেউ চোখের পানি ফেলে। নুরুল ইসলাম সাহেব চোখ বন্ধ করে সেসব স্মৃতি রোমন্থন করেন।
দরাজ গলায় সবার কাছে সেসব বলেন। এমনই এক বিকেলবেলায় সেলিম বাড়িতে এলো। সেলিমকে উপেক্ষা করে সবার নজর গিয়ে পড়ল একটা লাল বেনারসি শাড়ি পরনের মেয়ের উপরে। সবাই ভয়াবহভাবে চমকে উঠল মেয়ের সিঁথিতে সিঁদুর দেখে। সেলিম বাড়ির ভিতরে ঢুকে মাকে সালাম করল। দীপালি প্রণাম করল। সিতারা বেগম কিছুই বুঝে উঠতে পারলেন না। সেলিম যখন বলল, ও দীপালি, আমার স্ত্রী, আজ আমরা বিয়ে করেছি, সেই মুহূর্তে সিতারা বেগম অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। এলাকার লোকজন সবাই হাসাহাসি করতে লাগলো। বাবা হজ করে এসেছে, অথচ ছেলে এদিকে হিন্দু মেয়ে বিয়ে করে এনেছে। তেমনই ঝড় উঠল দীপালির বাড়িতে। দীপালির বিয়ের পাকা কথা চলছে, সেই মুহূর্তে দীপালি একটা মুসলমান ছেলের হাত ধরে ঘর ছেড়েছে। লজ্জায় অপমানে মাথা কাটা গেল দীপালির পরিবারের। একই গ্রামে দুই বাড়ি হওয়ায় লোকজন তামাশা করার ভালো খোরাক পেয়ে গেল। নুরুল ইসলাম সিদ্ধান্ত নিলেন ছেলেকে ত্যায্য পুত্র করবেন, কিন্তু পারলেন না নিজের স্ত্রীর জন্য। সিতারা বেগম সেই সময় অসুস্থ হয়ে শয্যা নিলেন। ছেলেকে ত্যায্য পুত্র করার কথা শুনে অসুস্থতা আরও বেড়ে গেল। দীপালির বাবাও ভেঙে পড়লেন। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় বাবার নয়নের মণি ছিল দীপালি, দুই ভাইয়ের একমাত্র আদরের বোন, রূপে গুণে অতুলনীয়। দীপালির বাবা গর্ব করে বলতেন, এ আমার দুর্গা মা। বাস্তবিকে দীপালিকে দেখতে ছিল দেবীর মতন। প্রতিদিন গ্রামের বউঝিয়েরা আসতো দীপালিকে দেখতে। মোমের পুতুলের মতো দেখতে দীপালি, হাঁটু পর্যন্ত লম্বা ঘন কালো চুল। নিন্দে করার সাথে লোকে স্বীকার করত, বউ পেয়েছে বটে সেলিম, বড় রূপবতী বউ পেয়েছে। এমন রূপবতী এই তল্লাটে দ্বিতীয় কেউ নেই। এরকম আগুন সুন্দরী হলে সন্ন্যাসীরও ধ্যান ভেঙে যাবে। সেলিম সেখানে কি এমন? নুরুল ইসলাম সাহেব ছেলের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। দীপালি আগ বাড়িয়ে শ্বশুরের সাথে কথা বলতে চাইত। নুরুল ইসলাম সাহেব তার ছায়াও মারাত না। বিয়ের 2 মাসের মাথায় দীপালি গর্ভবতী হলো। সবাই আস্তে আস্তে দীপালিকে মেনে নিতে চেষ্টা করল, শুধুমাত্র নুরুল ইসলাম সাহেব ছাড়া। সারাক্ষণ আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতেন, কেন আল্লাহ তাকে এই দুনিয়া থেকে নিয়ে যাচ্ছেন না? এই অনাচার দেখার জন্য কেন বাঁচিয়ে রেখেছে? এর চাইতে মরণও ভালো ছিল। তেমনি দীপালির বাবা মাও ঠাকুরের কাছে দিন রাত প্রার্থনা করতেন। গর্ভবতী হওয়ার পর থেকে দীপালি বাবা মাকে ভীষণভাবে মনে করতে শুরু করে। একটা বার বাবা মাকে দেখার জন্য প্রাণ আনচান করে। মা হওয়া যা কি কষ্টের তা টের পেল দীপালি, আর সেই সাথে বুঝতে পারল কি ভুল করে ফেলেছে সে। মাঝে মাঝে বাড়ির টেলিফোনে কল দিত। গম্ভীর সুরে বাবা হ্যালো বলতেই দীপালি রিসিভার নামিয়ে ফেলত। এক সময় ধ্রুব হলো। দীপালির মনের অপরাধ বোধ আরও বেড়ে গেল। বাবা মায়ের আদর পাচ্ছে না, শ্বশুর শাশুড়িও তাকে মেনে নিচ্ছে না। 2 টানা পড়ে নে স্বামীর সাথেও সম্পর্ক ভালো যাচ্ছে না। সারাক্ষণ শ্বশুরের আহাজারি শুনতে শুনতে দীপালির আর কিছুই ভালো লাগলো না। মুক্তি পেতে চাইল সব বন্ধন থেকে। একদিন বাড়িতে কল দিতেই দীপালির মা কল রিসিভ করলো। ভয় ভয় দীপালি একবার মা বলে ডাকলো। তারপর শুনতে পেল মায়ের গুঞ্জনা, অভিশাপ। এরপর থেকে দীপালি রোজ দুপুরে মাকে কল দিত। মাও বুঝি দীপালির কলের অপেক্ষায় থাকতো। একবার রিং হতেই রিসিভ করতেন। মেয়ের সাথে স্বাভাবিক কোনো কথা বলতেন না, সাপসাপান্ত ছাড়া। ধ্রুব আস্তে আস্তে বড় হলো। দীপালির বাবার ভীষণ অসুখ হলো। মেয়েকে দেখার জন্য যেন প্রাণ পাখি দেহের খাঁচা ছেড়ে যেতে পারছে না। এমন অবস্থার কথা সেদিন দীপালির মা নিজে কল দিয়ে জানালো দীপালিকে। মেয়ের মন মানল না আর। স্বামী, সন্তান, সংসার সব কিছুর কথা ভুলে গিয়ে ছুটে গেল। যাবার আগে ছেলেকে বুকের মধ্যে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলো। মায়ের মন হয়তো বুঝে গেছে একবার বাবার বাড়ি গেলে আর ফিরে আসবে না হয়তো। ধ্রুবর বাবার জন্য একটা চিঠি লিখে গেল। সেই যে দীপালি গেল, আর ফিরে এলো না।
রাতে বাড়ি এসে চিঠি পড়ল ধ্রুবর বাবা। বেশি কিছু লেখেনি দীপালি, শুধু এটুকুই লিখেছে, চলে যাচ্ছি, এই যাওয়া হয়তো শেষ যাওয়া। ভালো হলো তোমার সামনে থেকে যে যেতে হয়নি। আমার নারী ছেঁড়া ধন রেখে গেলাম তোমার কাছে। আমাকে ঘৃণা করবে জানি, তবে ওকে অবহেলা করো না। এই কয়েক বছরে এটুকু বুঝতে পেরেছি, জীবনে শুধু ভালোবাসা থাকলেই হয় না, বাবা মায়ের ভালোবাসা তাদেরও পাশে পাওয়া লাগে। দুই ধর্মের মানুষ হয়ে ভালোবাসা যায় হয়তো, কিন্তু সংসার করা যায় না। প্রথম কয়েকদিন ধ্রুব মায়ের জন্য ভীষণ কাঁদত। ধ্রুবর সঙ্গে পাল্লা দিয়ে কাঁদত পিচ্চি শালুক। শালুক তখন ভীষণ ছোট, কারো কান্না দেখলেই সে কাঁদে। শুরু হলো সেলিমের স্বভাব বদলে যাওয়া। ধ্রুব তখন তার চক্ষুশূল হয়ে গেল। ধ্রুবর দিকে তাকালেই দীপালিকে দেখতে পেত, তখনই তার মাথা গরম হয়ে যেত। কোনো কারণ ছাড়াই নিজের রাগ উঠলে ধ্রুবকে ইচ্ছে মতো মারতেন। মার খেতে খেতে ধ্রুবর সারা শরীর কালশিটে পড়ে গেল। কেউ তাকে থামাতে পারত না তখন। রুমের দরজা বন্ধ করে ছেলেকে ভীষণ মারতেন, উন্মাদ হয়ে যেতেন। ছোট্ট ধ্রুব কি বুঝতে পারত বাবার মনের কষ্ট? কে জানে, হয়তো বুঝতে পারত, সেজন্যই কাঁদত না। মার খেয়ে ধ্রুব কিছুতেই কাঁদত না। সে জানত তার কান্না শুনলে দাদা দাদি বাবাকে গালাগালি করবে, বড় চাচা রাগারাগি করবে, শালুক কাঁদবে। ছোট শালুক ঠোঁট বাঁকিয়ে কাঁদলে ধ্রুবর ভীষণ খারাপ লাগে। ছিচকা দুনে মেয়ে সারাদিন শুধু কাঁদে। খাবার খেতে গেলে কাঁদে, গোসল করাতে গেলে কাঁদে, কেউ কোলে না নিলে কাঁদে, কারো কান্না শুনলে দ্বিগুণ শব্দে কাঁদে। পুতুলের মতো দেখতে ছোট মেয়েটার কান্নায় ছোট চাচি বিরক্ত হন ভীষণ। 2 বছরের বড় ছোট শাপলা শালুককে নিয়ে চাচির তখন দিশেহারা অবস্থা। এর মধ্যে শালুকের সারাক্ষণ কান্না চাচিকে আরো বিরক্ত করে। ধ্রুব বড় মানুষদের মতো সব বুঝতে পারল। বাবার যে মনে ভীষণ কষ্ট, সেই কষ্টে না হয় তাকে খানিকটা মারে, অসুবিধা কিসের তাতে? সবার সমস্যার সমাধান ধ্রুবর কান্না না করলেই হলো। এরপর ধ্রুব আর কিছুতেই কাঁদে না। সেলিম সাহেবের মাথায় রক্ত উঠে যেত আরো বেশি যখন দেখত ধ্রুব কাঁদছে না। কেন কাঁদবে না ধ্রুব? তাকে কাঁদতে হবে। আঘাতের পরিমাণ বেড়ে যেত 1000 গুণ। কিন্তু ছেলের গলা দিয়ে শব্দ বের হতো না। রাগের মাথায় ধ্রুবর গলা টিপে ধরতেন। টপাটপ করে চোখ দিয়ে অশ্রুপাত হতো, কিন্তু ধ্রুব কাঁদত না। রাত হলেই আদুরে বিড়ালের মতো বাবার গা ঘেঁষে ধ্রুব শুয়ে পড়ত। মাঝরাতে সেলিম সাহেব ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতেন, কিন্তু রাগের সময় সব ভুলে যেতেন আবার। তার উপর গ্রামের মানুষ হাসাহাসি করত তাকে নিয়ে। সবকিছুর ঝাল মেটাতেন বদ্ধ ঘরে ছেলেকে মেরে। বাবার দেওয়া সব আঘাত ধ্রুব ভুলে যেত বাবার গা ঘেঁষে ঘুমোলেই। বাবার শরীর থেকে কেমন মায়ের ঘ্রাণ পেত ধ্রুব। মায়ের জন্য ধ্রুবর ভীষণ মন কেমন করে সারাক্ষণ। তবে ধ্রুব বুঝে গেছে এই কথা কাউকে বলা যাবে না, কেউ জানতে পারলে হয়তো ঝামেলা হবে। স্কুলের একটা ছেলে ধ্রুবকে বলল ধ্রুবর মা কোথায় থাকে সে সেটা জানে। সেদিন ধ্রুব আকাশের চাঁদ হাতে পেয়ে গেল যেন। স্কুল ছুটির পর ছেলেটার সাথে ছুটে গেল মাকে দেখতে। ভাবলো মাকে বাড়ি ফিরিয়ে আনলে বাবা আবার ঠিক হয়ে যাবে। বাড়ির সামনের গেট খোলাই ছিল। ধ্রুব ভেতরে ঢুকেই মা মা করে ডাকতে শুরু করলো। দোতলার ঘরের জানালার সামনে দাঁড়িয়ে দীপালি ছেলেকে দেখে সব কিছু ভুলে গেল। ছুটে আসতে চাইলো ছেলের কাছে, কিন্তু পারল না। তার আগেই 2 দাদা দীপালিকে ঘরে আটকে রাখলো। দীপালির পিসেমশাই ধ্রুবর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে নিয়ে ফেলে দিয়ে বলল, এই বাড়ির আশেপাশে আর যদি দেখেছি তবে খুন করে নদীতে ফেলে দিব। এসব শুনে সেলিম বাড়ির বাহিরে আম গাছের সাথে বেঁধে ধ্রুবকে বেধড়ক মারধর করল। ধ্রুবর কানে শুধু ভেসে এসেছে সেদিন শালুকের কান্না। যেই শালুক ধ্রুবর ব্যথায় ব্যথিত হয়েছে, তাকে কি ভালো না বেসে পারত ধ্রুব?
নিজের সাথে নিজে আর যুদ্ধ করে পারলেন না সেলিম সাহেব। প্রতিদিন ছেলেকে এভাবে মেরেও তার রাগ কমল না। দীপালিকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন। খবর পেল দীপালের বিয়ে হয়েছে। এরপর সিদ্ধান্ত নিলেন নিজেও বিয়ে করবেন। ধ্রুব কতবার বাবার পায়ে পড়েছে যাতে বাবা নতুন মা না আনেন। কেননা স্কুলে আসা যাওয়া করতে করতে লোকে ধ্রুবকে বলতো, তোর বাপে বিয়ে করলে তো তোরে আর দেখতে পারবে না, তোকেও বের করে দিবে বাড়ি থেকে। ধ্রুবর ভয় হলো, রাতে যদি বাবার সাথে ঘুমোতে না পারে, সেই ভয় ধ্রুব বাবার কাছে কত অনুনয় করলো। নুরুল ইসলাম সাহেব ততদিনে নাতির জন্য পাগল হয়ে গেছেন। সবাই ভাবল আবার বিয়ে করলে ধ্রুবর উপর অত্যাচার কমে যাবে, ঘরে বউ এলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নাতির এই কষ্ট দেখে নিজেই অনুশোচনা করেন নুরুল ইসলাম সাহেব। কিন্তু তার কি করার ছিল? দোষ তো করেছে ছেলে। কেন এরকম একটা কাণ্ড ঘটালো সে? কিভাবে পারলো অন্য ধর্মের একটা মেয়েকে বিয়ে করতে? দুই ধর্মের অপমান করলো তারা। ধর্ম তো ছেলেখেলা করার মতো ব্যাপার নয়। ফরিদাকে বিয়ে করে আনলেন সেলিমা। অল্প বয়সী ফরিদা সতীনের ছেলেকে দুই চোখে দেখতে পারতেন না। বকাবকি, রাগারাগি, যখন তখন মার দেওয়া সবই করতেন, শুধু ভালোবাসতেন না। সেই সময় হাসনা এগিয়ে গেলেন। ফরিদার হাত থেকে ধ্রুবকে তিনি বাঁচালেন। সেলিম সাহেব কারো সামনে ফরিদাকে কিছু না বললেও রাতে বকাঝকা মারধর করতেন ধ্রুবর সাথে এমন ব্যবহার করার জন্য। আবার রাতে গুঞ্জনা শুনে ফরিদা দিনে ধ্রুবকে মারতেন। 1 বছরের মধ্যেই ধ্রুব বুঝে গিয়েছিল এই পৃথিবীতে তার কেউ নেই, বাবাও নেই, মাও নেই। বাবার কাছে ঘুমানোর জন্য কত আবদার করত, কিন্তু বাবা তার দিকে তাকাতও না, কথা বলা তো দূর। ধ্রুবর কি ভীষণ কষ্ট হতো তখন। একা বিছানায় ঘুমোতো ধ্রুব এরপর থেকে। আস্তে আস্তে বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল। ধ্রুবর একাকী জীবন শুরু হলো তারপর থেকে। 10টা বছর কেটে গেল, ছেলে বাবাকে ডাকে না। একটা সময় পর অল্প বয়সী ফরিদা বুঝতে পারল ধ্রুবর সাথে সে অন্যায় করেছে। ধ্রুবর কি দোষ? কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে। ধ্রুব আর তার দিকে ফিরেও তাকায় না। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হয় সেলিম সাহেবের, কিন্তু কি করার আছে? এত ভালোবাসলো যাকে, বাবা মায়ের মান সম্মানের কথা না ভেবে যাকে বউ করে আনলো, সে কিনা তাকে ছেড়ে চলে গেল। তার কষ্ট কি কম হতো? সেলিম সাহেব জানতে পারলেন না, হয়তো কখনো আর জানবেও না যে সেদিনের পর দীপালিকে গৃহবন্দী করে ফেলা হয়। বাবার মিথ্যে অসুখের কথা বলে দীপালিকে বাড়িতে নেওয়া হয়। না, দীপালির আর বিয়ে হয়নি। তবে অসুস্থ হয়ে পড়েছেন কিছুদিন না যেতেই। তারপর থেকে দীপালির জীবন 4 দেওয়ালে বন্দি কাটে। এখন অবশ্য বন্দি করে রাখা লাগে না, বিছানার সাথে লেগে গেছে দেবীর মতো সেই মেয়ে। কে বলবে এই সেই দীপালি? সকালবেলা শালুক যখন রুম থেকে বের হলো, তখন তার চোখ মুখ অন্যরকম হয়ে গেছে। 2 চোখ ফোলা ফোলা, গাল লাল হয়ে আছে। আশা শালুককে দেখে অবাকই হলো। এক রাতের মধ্যেই একটা মেয়ের চেহারা এমন হলো কিভাবে? হাসনা বেগম শালুককে ডেকে বললেন, নাস্তা করবি না? শালুক জবাব দিল না। তার কিছুই ভালো লাগছে না। স্কুলের দিকে চলে গেল। দুপুরে টিফিন পিরিয়ডে শালুককে চমকে দিয়ে ধ্রুব শালুকের ক্লাসে এলো। শালুকের ইচ্ছে করলো এক ছুটে গিয়ে ধ্রুব ভাইকে জড়িয়ে ধরতে। মনে হচ্ছে যেন কত লক্ষ কোটি বছর পর ধ্রুব ভাইকে দেখছে। চিরদুখী এই ছেলেটার জন্য শালুকের মনে যে কি পরিমাণ মায়া জমে আছে তা শালুক টের পায়। ধ্রুবর যখন মন খারাপ থাকে ঠিক তখনই। ধ্রুবর উপর হওয়া রাগ, অভিমান, জেদ সব শালুক ভুলে যায় তখন। ধ্রুব এসে বলল, আয় আমার সাথে, একটা ফুচকার দোকান হয়েছে জানিস, ভীষণ ভালো ফুচকা বানায় ওরা। ভাবলাম তোর তো জিহ্বায় জল চলে আসে ফুচকার কথা শুনলে, তাই তোকেই খাওয়াই। শালুকের কান্না এলো হঠাৎ করে। ধ্রুব শালুকের কান্না দেখে বলল, তোর ছিচকাদুনির স্বভাব বাদ দিবি তুই? ঢং করছিস তুই?
শালুকের একটুও কষ্ট হলো না এই কথা শুনে। উৎসাহী হয়ে গেল ধ্রুবর সাথে। রিকশায় করে একটা রেস্টুরেন্টে গেল। ফুচকার বদলে ধ্রুব ফ্রাইড রাইস অর্ডার দিল। তারপর শালুকের দিকে তাকিয়ে বলল, তোর চোখে মুখের এই অবস্থা কেন? বিয়ে হবে আফিফার, ও কাঁদবে। তোকে দেখে মনে হচ্ছে তোর বিয়ে আফিফার বদলে, তাই কেটে কেটে নাক মুখ চোখ সব ফুলিয়ে ফেলেছিস। কাঁদিস না, তোকে দূরে বিয়ে দেব না, যা কাছাকাছি দিব যাতে সবাইকে দেখিস। ওই শুটকির ব্যাপারে ক্যান্সেল। শালুক খিলখিল করে হাসল। ধ্রুবর মনে হলো সে যেন ঝর্ণার কুলকুল শব্দে বই চলা শুনছে। কি মধুর সেই হাসির সুর। শালুক জিজ্ঞাসা করতে চাইল একবার রাতে কোথায় ছিল ধ্রুব, কিন্তু ভয়ে জিজ্ঞাসা করল না। ধ্রুব যদি রেগে যায়। ধ্রুবকে রাগাতে চায় না শালুক। খেতে খেতে ধ্রুব বলল, ঠিকমতো খাওয়া দাওয়া করবি, আমি কিন্তু সব খবর পাই তোর। লেখাপড়া যদি একটু অবহেলা হয় তো দেখবি খুব খারাপ হবে। শালুককে স্কুলে পৌঁছে দিয়ে এলো আবারও ধ্রুব। আগেই স্যারের থেকে টিফিন পিরিয়ডের পর 1 ঘন্টা ছুটি নিয়ে রেখেছিল ধ্রুব। স্কুল থেকে বের হয়ে আশাকে একটা টেক্সট দিয়ে বলল, তোমার কাছে কৃতজ্ঞ আমি। তুমি না বললে জানতামই না আমার বোকা ফুলটা কাল থেকে না খেয়ে আছে। আশা রিপ্লাই দিল, তুমি আমাকে ফ্রেন্ড বানিয়েছো, আমি ফ্রেন্ডের কর্তব্য পালন করেছি ধ্রুব। সকাল থেকেই ঝলমলে রোদ। গাছের পাতায় সূর্যের আলো পড়তেই কেমন চকচক করছে সোনার মতো। শালুকদের বাড়িতে আজ রান্নার আয়োজন হচ্ছে বাবুর্চি দিয়ে। আজকে আফিফার এঙ্গেজমেন্ট। 2 দিনেই আফিফার চেহারা অন্যরকম হয়ে গেছে। কেমন মলিন হাসছে আফিফা। শালুকের ভীষণ কষ্ট হলো আফিফার জন্য। এত ভালোবাসলো কেন আফিফা জাহির ভাইকে? পরক্ষণেই শালুকের মনে হলো সে কি আদনানকে ভালোবাসেনি? তাহলে তার কেন এমন হয়নি অবস্থা? সে কেন পারেনি আফিফা আবার মতো আদনান ভাইয়ের মুখোমুখি হতে? বরং ধ্রুব ভাই বুঝিয়ে বলার পর থেকে শালুকের মাথা থেকেই বের হয়ে গেছে আদনানের ব্যাপারটা। তবে শালুকের কি এটা ভালোবাসা ছিল না? মাথার মধ্যে শালুকের এই প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো। কাকে জিজ্ঞাসা করবে এই প্রশ্নের জবাব সে? নিকট আত্মীয় কয়েকজনকে দাওয়াত করা হলো এঙ্গেজমেন্টে। দুপুরের দিকে পাত্রপক্ষ এলো। আফিফাকে সাজাতে বসলো শাপলা, শালুক, আশা, দিবা, নয়না মিলে। আফিফার বিবর্ণ মুখ কিছুতেই উজ্জ্বল হলো না এত সাজের পরেও। শালুকের বুক কাঁপতে থাকে। আফিফা আপা সুখী হবে তো? শালুক সাজতে বসে থেমে গেল। কেন জানি সাজতে ইচ্ছে করছে না। সেদিন ধ্রুব ভাই বলেছিল সাজলে ওকে নাকি জঙ্গলিদের মতো লাগে। তাকে যে সজারুর মতো লাগে তা তো শালুক বলেনি। নিজেই হেসে ফেলল শালুক নিজের মিথ্যে কথায়। ধ্রুব ভাইকে কখনোই সজারুর মতো লাগে না। শ্যামবর্ণের মায়াবী চেহারার মানুষটাকে দেখলেই অন্যদের থেকে আলাদা মনে হয়। পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে যখন মসজিদ থেকে আসে, ধ্রুব ভাইকে মনে হয় পৃথিবীর শুদ্ধতম পুরুষ। শত্রুরও সাধ্য নেই ধ্রুব ভাইকে নিয়ে বিরূপ মন্তব্য করার। মাঝে মাঝে শালুকের ভীষণ গর্ব হয় যখন ক্লাসের স্যারেরা ধ্রুবকে উদাহরণ হিসেবে দেখায়। শালুকের ইচ্ছে করে চিৎকার করে সবাইকে বলতে, সে আমার ধ্রুব ভাই, আমার দেখা সেরা পুরুষ, শুদ্ধতম পুরুষ সে। যদিও কখনো ধ্রুবর সামনে এসব স্বীকার করে না, কিন্তু ধ্রুবর মন খারাপ হলেই শালুকের এসব মনে পড়তে থাকে। সাজলো না শালুক। শ্রুতি একটা জামা গায়ে দিয়ে একটা কালো রঙের হিজাব পরে নিল। বাগানে স্টেজ করা হয়েছে, বসার ব্যবস্থাও বাগানেই করা হয়েছে। সকাল থেকে শালুক আর সেদিকে যায়নি, কিন্তু এখন সবাই মিলে নিচে গিয়ে অবাক হলো। সবকিছু কেমন যেন বেখাপ্পা লাগছে। সুন্দর করে সাজানো হয়নি কিছুই। আফিফাকে নিয়ে আসা হলে আফিফারও মন খারাপ হয়ে গেল। একে তো তার মনে ভীষণ কষ্ট, তার উপরে এমন মরা মরা সাজ দেখে মন আরো খারাপ হয়ে গেল। কোনো মতে প্যান্ডেল করে চেয়ার টেবিল বসিয়ে দেওয়া হয়েছে যেন। আশা এই প্রথম বাংলাদেশের বিয়ে দেখছে। সে নিজেও অবাক,
এদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান এভাবে করা হয়? কোনো ডেকোরেশন নাই, কেমন কেমন যেন। আফিফাকে সেই কথা জিজ্ঞাসা করতেই আফিফা মন খারাপ করে বলল, আমার কপাল খারাপ আশা, একে তো বিয়ে হচ্ছে যাকে আমার অপছন্দ তার সাথে, তার উপর ধ্রুবও নেই। আর যদি ধ্রুব থাকতো তাহলে দেখতে সবকিছু ম্যাজিক করে চেঞ্জ করে ফেলতো। আমার এমনই পোড়া কপাল যে এরকম সময় ধ্রুবও চলে গেল। সমবয়সী হওয়ায় আফিফা ধ্রুবকে নাম ধরেই বলে। আশা বুদ্ধি করে সব কিছুর ছবি তুলে ধ্রুবকে পাঠালো, সেই সাথে শালুকেরও ছবি। তারপর আদনানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এভাবে এঙ্গেজমেন্ট হচ্ছে কেন? তুমি বড় ভাই আছো কেন তাহলে? এসব সাজানোর রেসপন্সিবিলিটি তোমার না? আদনান বিরক্ত হলো। কবে আশাকে বিয়ে করতে পারবে তার মাথায় সেই চিন্তা, এসব নিয়ে ভাবার সময় কই তার। তাছাড়া এসব কিছু আদনান বুঝেও না ভালো, সে এসব কাজকর্মের সময় পিছু টান দেয়। আশা ধ্রুবকে কল দিয়ে বলল, ধ্রুব, আফিফার ভীষণ মন খারাপ, ওর বিয়েটা একেবারে যাচ্ছে তাই ভাবেই হচ্ছে। ধ্রুব জবাব দিল না। কি বলবে সে? তার নিজেরও কি খারাপ লাগছে না? কিন্তু কি করার আছে তার এখন? পাত্রপক্ষের কয়েকটি ছেলে আশাকে দেখে কথা বলার জন্য উৎসুক হয়ে গেল। আশা সবার সাথে হাই হ্যালো করলো, কয়েকজনের সাথে সেলফিও তুলল। দূর থেকে এসব দেখে আদনানের মেজাজ খারাপ হয়ে গেল। বিড়বিড় করে আশাকে ক্যারেক্টারলেস বলে গালি দিয়ে সবার সামনে থেকে টেনে নিয়ে গেল নিজের রুমে। আশা অবাক হলো আদনানের এই ব্যবহারে, তবুও কিছু বলল না। সে দেখতে চায় আদনান ঠিক কি করে। পুরোটা সময় আদনান আশাকে নিয়ে রুমের দরজা বন্ধ করেই বসে রইল। মেহমানদের খাবার সময় আরেক ঝামেলা হলো। পাত্রপক্ষ খাবার আগে কনেপক্ষের দাওয়াত করা মেহমানরা খেতে বসে গেল। এই নিয়ে পাত্রপক্ষ রেগে আগুন হয়ে গেল। নুরুল ইসলাম সাহেব সবাইকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করলেন। এর মধ্যে অনেকে অনেক কথাই বলে ফেলল। আদিবা বেগম বিপদ টের পেয়ে ধ্রুবকে কল দিলেন। এই 2 দিন ধ্রুব যদিও বাড়ির কারো কল রিসিভ করেনি, তবে এই মুহূর্তে বড় চাচির কল রিসিভ না করে পারল না। আদিবা বেগম ধ্রুব কল রিসিভ করতেই হঠাৎ করেই ইমোশনাল হয়ে গেলেন। না চাইতেই কান্না চলে এলো তার। কান্না জড়িত স্বরে ধ্রুবকে বললেন, বাবা কই তুই? এদিকে তো মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে আমার। তোর পায়ে পড়ি বাবা, তাড়াতাড়ি বাড়িতে আয়। তোর বোনের বিয়েটা নয়তো ঝামেলাহীন ভাবে হবে না। তোর বড় ভাই গাধা কোথায় গিয়ে বসে আছে। এদিকে পাত্রপক্ষ রাগারাগি করছে, তাদের আগেই আমাদের দিকের মেহমান খেতে বসে গেছে বলে। আমি আসছি বলেই ধ্রুব দৌড়ে বাসা থেকে বের হলো। ধ্রুব উঠেছে তার এক বন্ধুর বাড়িতে। পরনের কুচকানো শার্ট প্যান্ট পরে ধ্রুব দৌড়ে এলো। রাস্তায় এসে একটা রিক্সা পেয়ে লাফিয়ে উঠে বলল, চাচা, তালুকদার বাড়ি চলেন। মোটর চালিত রিক্সায় বাড়ি আসতে ধ্রুবর 15 মিনিট লাগলো। পাত্রপক্ষ খেতে বসলো, কিন্তু দেখা গেল খাবার সার্ভ করার সময় মেয়ে পক্ষের কেউ নেই। বাবুর্চিদের লোকেরা তো আর বেড়ে দিবে না। তাদের কাজ টেবিলে খাবার পৌঁছে দেওয়া, খাবার শেষ হয়ে গেলে। তাদের কাজ হচ্ছে ঢিমে তালে। এইদিকে মেয়ের বাবা, চাচা, দাদাকে বসতে হলো ছেলের চাচা, বোনের জামাই, মামা, ফুপাদের সাথে। তারা উঠে কিছু করতেও পারছেন না। ওদিকে আদিব, আকিফ, জাবির দিব্য ছোট মানুষ। কাকে কোন আইটেম এগিয়ে দিবে তারা কিছুই বুঝতে পারছে না। দেখা যায় সবাই মিলে এক টেবিলের পাশে দাঁড়িয়ে থাকে, অন্য টেবিলগুলোতে কেউ নেই। এই টেবিল থেকে একজন বলছে এখানে মাংস নেই, তো ওই টেবিল থেকে বলছে কাচ্চি নেই। কারো টেবিলে বোরহানি নেই, আদনানও নেই এখানে। সব কেমন বিশৃঙ্খল হয়ে গেছে। মেয়ে পক্ষের মেহমান যারা ছিল তারা খেয়ে দিয়ে ঘরে গিয়ে বসে আরাম করছে। লজ্জায় শালুকের দাদার মাথা নিচু হয়ে গেল। শার্টের হাতা ফোল্ড করতে করতে ধ্রুব খাসির বাটি নিয়ে এগিয়ে এলো যেই টেবিলে পাত্রপক্ষের মামা, চাচা, দুলাভাই সহ প্রধান অভিভাবকরা বসেছে। সবার প্লেটে খাসির মাংস বেড়ে দিল। ডেকোরেটরের লোকদের ডেকে কড়া গলায় হুকুম দিল সবাই একটা একটা করে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকার জন্য। যা শেষ হবে তা যেন দ্রুত নিয়ে আসে। পাত্রের দুলাভাইদের প্লেটে ডাবল রোস্ট তুলে দিয়ে হালকা হাসি মস্করা করার সাথে সাথে নিজের ভাই সবাইকে ডেকে বলল সবাই যেন
একটা একটা টেবিলের পাশে দাঁড়িয়ে কার প্লেটে কি লাগবে সেসব তুলে দেয়। ঠিকভাবে কাজ করতে পারলে সবাইকে আগামীকাল ঘুরতে নিয়ে যাওয়া হবে। পূর্ণ উদ্যমে সবাই কাজে লেগে গেল এবার। ধ্রুবর করা কথায় ডেকোরেটরের লোকেরাও হাত লাগিয়ে কাজ করতে লাগলো। ধ্রুবর দাদার মুখের কালো ছায়া সরে গেল নিমিষেই। ধ্রুব ভোজবাজির মতো এই কাউকে রোস্ট তুলে দিচ্ছে, তো কারোর জন্য কাচ্চি নিয়ে দাঁড়িয়ে আছে। কারো প্লেটে মাংস শেষ তো নিজে হাতে বেড়ে দিচ্ছে। কারো বাচ্চা কান্না করছে তো আবার তাকে কাঁধে বসে সবার জন্য বোরহানির জগ নিয়ে ছুটছে। কাজের মধ্যে সবার সাথে সমানতালে কথা বলেও যাচ্ছে। আগামী শুক্রবার বিয়ের তারিখ ধার্য করা হলো 5 লক্ষ টাকা দেনমোহরে। পাত্রপক্ষ খাবার পর শালুকরা বাসার সবাই খেতে আসলো। ধ্রুবকে দেখে শালুক চমকে গেল। ধ্রুব ভাই বাড়িতে এসেছে? কেমন অবিশ্বাস্য লাগছে শালুকের। আফিফা অনেক আগেই ধ্রুবকে দেখেছে, কিন্তু পাত্রের বোনেরা সাথে থাকায় কথা বলতে পারেনি। সবাই ঘরে বিশ্রাম নিতে যাওয়ায় আফিফা দৌড়ে এসে ধ্রুবকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কেন জানি না ধ্রুবর চোখও ভিজে উঠল। আফিফা কাঁদতে কাঁদতেই বলল, ধ্রুব, তুই কথা দে, তুই আমার বিয়ের সবগুলো অনুষ্ঠানে উপস্থিত থাকবি। তুই না থাকলে সব কিছু এলোমেলো হয়ে যাবে। ধ্রুব হাসলো আফিফার কথায়। তারপর কথা দিল, বিয়ের সব অনুষ্ঠানে ধ্রুব অবশ্যই হাজির থাকবে। খেতে এসে আদনান শুনল এই কথা। ধ্রুবকে দেখে আশা ছুটে এসে জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ অবাক হয়েছি তোমাকে দেখে ধ্রুব। এতক্ষণে সব অসম্পূর্ণ ছিল, যেন তুমি না থাকায়। ধ্রুব মুচকি হেসে সন্তর্পণে আশাকে সরিয়ে দিল। আদনানের চোখ জল জল করে উঠল। তারপর হুট করে মাথায় একটা প্ল্যান চলে এলো আশার কাছ থেকে ধ্রুবকে দূরে সরাবার। নিজের বুদ্ধিতে আদনান নিজেই অবাক হলো। এত দারুণ প্ল্যান কিভাবে এলো তার মাথায়? খুঁজে পাতিল থেকে মুরগির লেগ পিস এনে ধ্রুব শালুকের পাতে দিয়ে বলল, মন খারাপ করে রেখেছিস কেন? তোর লেগ পিস লাগবে আমি তা ভুলিনি। 4টা লেগ পিস সরিয়ে রেখেছি তোর জন্য। মেহমান বিদায় নেওয়ার পর ধ্রুবও চলে গেল, না খেয়েই চলে গেল। তত বলেও কেউ তাকে খাওয়াতে পারল না। রাতে শালুক আফিফাকে একা পেয়ে জিজ্ঞাসা করল, আপা, কেউ যদি কাউকে ভালোবাসে তবে কি তার পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে? আফিফা হাসল, বড় করুণ সেই হাসি। তারপর বলল, না রে শালুক, সেটা ভালোবাসা কিছুতেই নয়। ভালোবাসা হলে যে ঝাঁপিয়ে পড়ে তার অধিকার আদায় করে নিত। তাকে না দেখলে বুক চিনচিন করত, অভিমানে চোখে জল আসতো। ভালোবাসা মানুষের কষ্ট নিজের কলিজা ছিঁড়ে যাবার মতো ব্যথা হয়। তার মুখে হাসি না থাকলে নিজের দুনিয়া অন্ধকার মনে হয়, নিজের সব আনন্দ হারিয়ে যায়। যেমন আমার হতো জহির ভাইয়ের জন্য। শালুক ভয়ঙ্করভাবে চমকালো এসব শুনে। তবে সে কাকে ভালোবেসেছে? কোনটা ভালোবাসা, কোনটা মোহ সে কি বোঝেনি? নাকি কখনো ভালোই বাসেনি?